বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের জরিপ কোর্স দ্বিতীয় আজকে 17তম ক্লাস। আর জরিপ পর্ব হচ্ছে 3। তো আমরা গত ক্লাসেও বিষয়গুলো আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। যাই হোক, ইন্টারনেটের ট্রাবলের কারণে হয়তো এই ক্লাসটা শুরু শুরুই করতে পারি নাই। তারপরেও জনাব আজিম ভাই ওনার যে একটা ব্যাকআপ ক্লাস ছিল, যে বিভিন্ন কার্যকরী সূত্র নিয়ে উনি খুব সুন্দরভাবে আপনাদের কাছে উপস্থাপন করছে। তো ওই সূত্রর মধ্যেই কিন্তু কার্যকরী সূত্র, বেশিরভাগ সূত্রই কিন্তু চলে আসছে। আর ওনার ক্লাসের টাইম লিমিট থাকার কারণে আরো 2-3টা আহ, সূত্র হয়তো উনি আলোচনা করতে পারেন নাই সময়ের জন্য। তো আমরা ইনশাল্লাহ আজকে যে পিডিএফটা দিলাম, এটার মধ্যে আমরা সবগুলা কার্যকরী সূত্র রাখার চেষ্টা করছি। আর যেহেতু জরিপ ক্লাসের মূল উপলক্ষ্য হচ্ছে আপনাদেরকে জমির মাপজোকটা শেখানো, হয়তো আমরা একটা সূত্র আপনাদেরকে বারবার বারবারও দেখাই। এটার কারণ হচ্ছে আপনাদের বা আমাদের সবার কিন্তু আহ, নেওয়ার ক্যাপাসিটি কিন্তু সমান না। কেউ একবার, দুইবার, তিনবার শুনতে শুনতে বুঝতে পারে, আর কেউ বাই ডিফল্ট একটা জিনিস একবার দেখলেই কিন্তু সে বুঝতে পারে। তো এটা যেহেতু সর্বসাধারণের জন্য, যে কোনো পেশা থেকে আপনারা অনেকেই বিভিন্ন পেশা থেকে এসেছেন, বিভিন্ন কোয়ালিফিকেশনের আছেন, সুতরাং আমরা আমাদের দায়িত্ব সবাই যাতে বুঝতে পারে, এবং আমাদের এই কোর্সটা করে অন্তত তারা যাতে এই প্রয়োজনীয় সূত্রগুলো না বুঝে ব্যর্থ হয়ে যাতে না যায়, সেই জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা যতক্ষণ পর্যন্ত একটা সূত্র বুঝবেন না ততক্ষণ পর্যন্ত আমাদের অনুরোধ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদের শেখানোর ব্যবস্থা করব। প্রয়োজনে আপনাদের সাথে আমরা আলাদাভাবে ভিডিও কল দিয়ে হলেও আপনাদের জিনিসটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনাদেরও এখানে টাকা পয়সা খরচ করে কোর্সটা করতেছেন, আমাদেরও দায়িত্ব আমাদের যতটুকু সম্ভব আপনাদের বুঝিয়ে দেওয়া। আর সূত্র, জ্যামিতি, ত্রিকোণমিতি, আসলে এগুলা তো আসলে খুবই জটিল বিষয়, সেটা আপনারা সবাই জানেন। তারপরেও আমাদের চেষ্টা থাকবে আপনাদেরকে সূত্রগুলো সুন্দরভাবে উপস্থাপন করার। তারপরেও যদি না পারেন অবশ্যই আপনারা বলবেন। এখন আসা যাক, আমরা আপনাদের আগের যেই পর্বটি ছিল আমাদের ভূমি জরিপের, ওই জরিপ পর্বে আমরা মূলত গড় পদ্ধতিতে আমরা কিভাবে হিসাব নিকাশ করব সেই বিষয়টি আলোচনা করেছিলাম। তো গড় পদ্ধতি নিয়ে একটি বিতর্ক থাকে, কারণ সব আমিন কিন্তু মানবে না। অনেক সার্ভে ডিপ্লোমা সার্ভেয়ার আছে, তারা কিন্তু হয়তো গড় পদ্ধতি মানবে না, কিন্তু গ্রাম অঞ্চলে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু গড় পদ্ধতি চলে। আমরা কিন্তু গড় পদ্ধতি একদম অ্যাভয়েডও করতে পারতেছি না, কারণ বেশিরভাগ আমিনই কিন্তু গড় পদ্ধতি দিয়ে তাদের কাজগুলো শেষ করে। তো আপনি যেখানে সবাই একদিকে কথা বলতেছে, সেখানে আপনি স্রোতের বিপরীতে যদি একটা সূত্র দিতে যান, তাহলে আপনাকেই কিন্তু বোল্ড আউট করবে। সুতরাং আমার রিকোয়েস্ট হচ্ছে আপনার সূত্রগুলো জানা থাকতে হবে। হ্যাঁ, যেই প্রয়োজনে যেই সময় ক্ষেত্র বিশেষে আপনাদের সূত্রগুলো আপনাদের প্রয়োগ দেখাতে হবে। অন্তত আপনি সূত্রটা জানেন, ওই বিষয়টা আপনাদের মধ্যে থাকতে হবে, সূত্রগুলো আপনাদের স্টকে থাকতে হবে। তো আমরা ত্রিভুজায়ন পদ্ধতি নিয়ে আজকে আলোচনা করব। অর্থাৎ গড় পদ্ধতি ছাড়া আপনি ত্রিভুজ দিয়ে আপনি যখন একটা জমি হিসাব নিকাশ করবেন, ভাগ বন্টন করবেন, মানে এটা সম্পূর্ণ ত্রিভুজ কেন্দ্রিক, তখন এটা হয়ে যায় ত্রিভুজায়ন পদ্ধতি। আমরা যদি সহজ কথায় বলি যে ত্রিকোণমিতি, ত্রিকোণমিতির যদি আমরা বাংলায় অনুবাদ করি, সেটাও হয় ত্রিভুজায়ন পদ্ধতি। অর্থাৎ ত্রিকোণমিতির যেই পদ্ধতিটি, সেটা সম্পূর্ণ জমি জমা কিভাবে আপনি ত্রিভুজ পদ্ধতিতে ভাগ বন্টন করবেন, সেটাই কিন্তু ত্রিকোণমিতির মূল আলোচ্য বিষয়। তো আমরা বাংলায় ত্রিভুজায়ন পদ্ধতি শব্দটি ব্যবহার করেছি। আর এই ত্রিভুজায়ন পদ্ধতিতেই আমরা জমি জমার আজকে ভাগ বন্টন নিয়ে আলোচনা করব। তা তার মানে ত্রিভুজায়ন মানে হচ্ছে কি? ত্রিভুজ মানে তো আপনারা সবাই বুঝেন, যা তিনটা ভুজ আছে অর্থাৎ তিনটা কোণ আছে, সেটা হচ্ছে ত্রিভুজ। আর জমি জমা মাপজোক বা ভাগবন্টন যখন আমরা ত্রিভুজ কেন্দ্রিক করব, তখন সেই পদ্ধতি হয় ত্রিভুজায়ন পদ্ধতি। এখন ত্রিভুজের কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে প্রচলিত দুটি সূত্র হচ্ছে, একটি সমকোণী ত্রিভুজের সূত্র, আর একটি হচ্ছে হেরনসের সূত্র। আমরা হেরনসের সূত্র আমরা বহুবার আপনাদের বলেছি। হেরনসের সূত্র কি? এরিয়া ইজ ইকুয়াল টু
√s * s - a * s - b * s - c। আর আপনারা সবাই জানেন ত্রিভুজের একটি সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি পূরণ ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা আপনারা সবাই জানেন। আর ইন্টারনেটের বদলতে এই বিগত 2-3 বছর অনেক কন্টেন্ট ক্রিয়েটর বিশেষ করে হেরনসের সূত্রের প্রয়োগ দেখিয়ে আসছে। এটা কিন্তু একটা পজিটিভ দিক। আপনারা অনেকেই হয়তো হেরনসের সূত্র কি অনেক আগে থেকে হয়তো জানেন। তো আমরা ত্রিভুজ সংক্রান্ত যে ত্রিকোণমিতিক আরো কিছু সূত্র আছে সেই সূত্রগুলো আজকে আমাদের আলোচনার বিষয়। তো আপনাদের গত ক্লাসে আমি একটু ধারণা দিয়েছিলাম যে হেরনসের সূত্রটি কি, হেরনসের সূত্রের প্রয়োগ কিভাবে করব। দেখেন এই পুরো জমিটা একটা চতুর্ভুজ আকৃতির জমি, যে এইখানে একটা বুজ, এখানে একটা বুজ, এখানে একটা বুজ, এখানে একটা বুজ, মানে পুরোটাই দেখেন এক একটা জমি। এই জমিকে আপনি ট্রাপিজিয়ামের সূত্র প্রয়োগ করে আপনি হিসাব করতে পারবেন। এবার আসেন নিচে আরেকটা এক্সাম্পল দিই। হয়তো দেখা গেল যে এটার সাথে এটা সমান্তরাল না, বা এটার সাথে এই লাইনের সাথেও কিন্তু এই লাইনটা সমান্তরাল না, তখন এটা ট্রাপিজিয়ামের শেপের মধ্যেও পড়ে না। তো আপনি এখানে কি সূত্র ব্যবহার করবেন? জ্যামিতির তো নির্দিষ্ট এখানে সূত্র নাই যে একদম যেটা এই অনিয়মিত চতুর্ভুজ, এক্ষেত্রে তো নির্দিষ্ট কোনো সূত্র নাই। যদিও বর্গের একটি সূত্র আছে, বর্গের সূত্রটা প্রয়োগ করতে গেলে এখানে কিছু ক্রাইটেরিয়া আছে। বর্গটা অবশ্যই একটা বৃত্তের মধ্যে বৃত্ত কেন্দ্রিক হতে হবে, মানে বৃত্তের মধ্যেই অবস্থান করতে হবে। চারটা ভুজ একটা বৃত্তের মধ্যে অবস্থান নিতে হবে এই বর্গের সূত্র প্রয়োগ করতে গেলে। সেটাকেও আমরা যদি ধরে নিই, সেটাও এক ধরনের অ্যাভারেজের সূত্রের মতো। তো এই ধরনের অনিয়মিত চতুর্ভুজ যেগুলা আছে সেগুলাকে আমরা একটা সহজ পদ্ধতিতে আমরা হিসাব নিকাশ করি, যে পদ্ধতি 100% নির্ভেজাল। আর সেটা হচ্ছে আমরা এই ধরনের যে কোনো একটি অনিয়মিত চতুর্ভুজ আকার জমিকে আমরা কি করি, দুটা ত্রিভুজে ভাগ করে ফেলি। একটা ত্রিভুজ, দুটা ত্রিভুজ। তো এভাবে দুটা ত্রিভুজে ভাগ করে আমরা কি করি, এই যে প্রত্যেকটা ত্রিভুজের আলাদা করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার যে বেস্ট ফর্মুলা হচ্ছে হেরনসের ফর্মুলা। আমরা জানি সেই সূত্রটা আমরা জানি, এরিয়া ইজ ইকুয়াল টু √s ইনটু s মাইনাস a ইনটু s মাইনাস b ইনটু s মাইনাস c। অর্থাৎ একটা ত্রিভুজের এটা ধরেন আপনার 20, ঠিক আছে, এটা ধরেন 20, এটা ধরেন 40, এটা ধরেন 30। তাহলে এ বি সি তিনটা বাহু, এই তিনটা বাহু আর এস এর মান হচ্ছে এই যে একটা ত্রিভুজের যে পরিসীমা থাকে তার অর্ধেক। আচ্ছা, যাই হোক, আমরা হেরনসের সূত্রটি এবং গত পর্বেও দেখিয়েছিলাম বিস্তারিতভাবে। আজকে আমরা ত্রিকোণমিতিক অন্যান্য সূত্রগুলা দেখি। এখন প্রথম যে সূত্রটি আপনাদের সাথে আলোচনা করব তা হচ্ছে tan থিটা সূত্রের মাধ্যমে কোণের মান নির্ণয় করা। এই সূত্রের মাধ্যমে যদি আপনি কোণের মান নির্ণয় করতে যান তাহলে অবশ্যই আপনাকে একটা সমকোণী ত্রিভুজ বানাতে হবে। তা আপনি একটা জমি ধরেন, এই একটা আইল এভাবে চলে গেল, আর একটা আইল দেখা যাচ্ছে, চিত্র দেখাতে পারলে ভালো হইতো। আচ্ছা দেখাই, এই যে সাপোজ ধরেন একটা আইল এভাবে চলে গেল, আর একটা আইল দেখা গেছে যে এইভাবে গেছে। তো আপনি এখানে সমকোণ কিভাবে তৈরি করবেন? তো এখানে আপনাকে সমকোণ তৈরি করতে গেলে অবশ্যই যে কোনো একটা লাইনের উপর আপনাকে 90° অ্যাঙ্গেলে একটা আরেকটা লাইন টানতে হবে 90° অ্যাঙ্গেলে, তাহলে এখানে একটা সমকোণ তৈরি হবে। ঠিক আছে, এভাবে করে একটা সমকোণ তৈরি, আর্টিফিশিয়ালি একটা সমকোণ তৈরি করে নিতে হয় আইলের সাথে। এভাবে টেনের সূত্রের মাধ্যমে কোণের মান নির্ণয় করা হয়। এবার আসেন কোণের মান কিভাবে নির্ণয় করে। সাপোজ আপনার একটা সমকোণী ত্রিভুজের লম্ব ধরি 92, লম্ব ধরি 92, তারপর এই যে ভূমি আছে 130। তো ট্যান থিটার সূত্র কি? ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি।
ঠিক আছে। তো লম্বর জায়গায় লম্বর মান বসাই দিলাম 92, ভূমির জায়গায় ভূমির মান বসাই দিলাম 130। তো tan থিটা ইজ ইকুয়াল টু 92 ভাগ 130, 92 কে 130 দিয়ে ভাগ করে দিলাম। এবার মান পেলাম কত, tan থিটা ইজ ইকুয়াল টু 0.7076। এখন আমাদের দরকার তো কোণের মান, ঠিক আছে, কোণের মান দরকার। আর সেই জন্য আমরা থিতাকে সাইডে রেখে, এক সাইডে রেখে টেনটা থেকে আমরা ইনভার্স করে নিলাম, 10⁻⁻1। ক্যালকুলেটরে কিন্তু এটা বিভিন্ন ভাবে থাকে, অনেক ক্যালকুলেটরে লেখা থাকবেন A10। যেমন আমি দেখাই, এই যে 10⁻⁻1, ঠিক আছে। তো কোনো কোনো ক্যালকুলেটরে দেখবেন এটাকে এভাবে ধরে A10, A10 ধরে। যেহেতু ওই ইনভার্স ওয়ানটা ক্যালকুলেটর গুলো কিন্তু দিতে পারে না, সেই জন্য অনেক সময় A10 লেখাটা দেয় ক্যালকুলেটরের মধ্যে, অথবা ARC, ARC, ARC 10, এভাবে বিভিন্ন সংকেতের মাধ্যমে কিন্তু 10⁻⁻ ইনভার্সটা প্রকাশ করা হয়। তো আশা করি আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে 10 এর ইনভার্স মান বাইর করতে পারবেন। আবার ক্যালকুলেটরে হিসাব করার সময় আপনারা আরেকটা জিনিস দেখবেন, ডিগ্রিতে মানটা নিচ্ছেন নাকি ডিগ্রিতে মানটা নিচ্ছেন নাকি রেডিয়ানে মানটা নিচ্ছেন, সেটা খেয়াল রাখবেন। অবশ্যই রেডিয়ানে মান নিলে কোনো সময় আপনি একদম আপনার একটা কোন আইডিয়া করে যখন মনে হবে এখানে 35.283, 35.283 এখানে মনে হচ্ছে, এবং সেটা আমাদের আন্দাজেও কিন্তু এটা গ্রহণযোগ্য মনে হচ্ছে, কিন্তু আপনি রেডিয়ানে যখন আপনি মানটা আসবে তখন কিন্তু উদ্ভট একটা মনে হবে যে কোণের মান ঠিক নাই। সুতরাং আপনি যখন টেনের মানটা নিবেন তখন আপনার ডিগ্রির অবস্থা কি রেডিয়ানে আছে না ডিগ্রিতে আছে, সেই বিষয়টা ক্লিয়ার থাকবেন। সেগুলো অবশ্য আমরা পরে ডিজিটাল ক্লাসে আপনাদের দেখানোর চেষ্টা করব। ডিজিটাল ক্লাসে কিভাবে বিভিন্ন অ্যাপস এর মাধ্যমে আপনারা মাপযোগ করবেন, তারপর অটোক্যাডের সাহায্যে কিভাবে আপনারা জমিতে কতটুকু জমি আছে সেটা দেখবেন, ইমেজ মিটারের মাধ্যমে কিভাবে জমি কতটুকু আছে নকশার মধ্যে, বিভিন্ন বিষয় কিন্তু আমরা আলোচনা করব। সুতরাং আমরা এটা বলে রাখলাম যাতে আপনারা ডিগ্রি এবং রেডিয়ানের মানটা ঠিক রাখেন। তো এটা গেল একটা পদ্ধতি। আজিম ভাই সাহেব যেভাবে বলছেন যে এখানে সমকোণ তৈরি করা ছাড়া কিভাবে কোণের মান নির্ণয় করা যাবে কিনা, তো এটার উত্তর হচ্ছে না, সমকোণ তৈরি করা ছাড়া এই টেনের মাধ্যমে আপনি কোণের মান নির্ণয় করতে পারবেন না। তো আরেকটা সূত্র আছে কোণের মান নির্ণয় করা, আরেকটা টেকনিক আছে। তো সেই টেকনিকটা হচ্ছে কোসাইনের টেকনিক বা ফর্মুলা। তবে এখানে একটা কথা আমি বলে দিই, যে টেনের মাধ্যমেও কিন্তু আপনি সহজে কোণের মান নির্ণয় করতে পারবেন। তবে সেখানে একটু, ধরেন আমি একটু সাপোজ উদাহরণ দিই, দুঃখিত। সাপোজ একটা উদাহরণ দিই, ধরেন এই জমিটা। তো আপনি যাচ্ছেন এখানে কোণের মানটা নির্ণয় করতে। তো এখানে কোণের মান নির্ণয় করবেন কিভাবে? তো আমাদের তো এখানে একটা সমকোণী ত্রিভুজ আমাদেরকে এখানে তৈরি করতেই হবে। তো আপনার কাছে যদি একটা টি স্কেল থাকে, তো টি স্কেল মানে তো বুঝতে পারছেন, টি শেপের একটা স্কেল আছে, অথবা আপনি একটা কাঠের উপর আরেকটা কাঠ যদি মাঝ বরাবর বসায় দেন, অর্থাৎ টি শেপ, তাহলে কিন্তু সে 90 ডিগ্রি কোণ তৈরি করে। এভাবে একটা টি শেপের স্কেল যদি এখানে রাখেন, আর টি শেপের স্কেলের একটা প্রান্ত দেখবেন সোজা 90 ডিগ্রি তৈরি করে রাখছে, তার মানে আপনার এখানে সমকোণী একটা ত্রিভুজ পেয়ে গেলেন। এই যে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে আপনি এই কোণটা কিভাবে বাইর করবেন সেটাই আমরা এতক্ষণ আলোচনা করলাম টেনের ফর্মুলার মাধ্যমে। ধরেন আপনি এই ত্রিভুজ এভাবে একটা ফিগার করে নিলেন, যে একটা কোণ 90 ডিগ্রি সেটা আমাদের জানা আছে, আর অপোজিট একটা কোণ যদি থিটা, এই কোণের মান যদি আমরা বাইর করতে যাই, তাহলে এই কোণের বিপরীতে যে বাহুটি থাকবে সেটা হচ্ছে লম্ব, আর এই কোণের ঘা ঘেঁষে যেটা থাকবে সেটা হচ্ছে ভূমি। আবার লম্বর ভূমি কিন্তু 90 ডিগ্রি কোণ তৈরি করে রাখে। এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে।
এবার আসা যাক, হ্যাঁ, একটা জমির উদাহরণ চাইছিলাম, যে এখানে এখানে যে উদাহরণ দিতে চাইছিলাম সেটা আমি ড্রয়িং করে রাখছি। ধরেন এখানে একটা জমি, তো আপনার কোনো কারণে দেখা গেছে যে কর্ণ বরাবর যেই লাইনটা আছে এই লাইন বরাবর এই যে নর্থ সাইড অর্থাৎ উত্তর দিকের বাহুতে কত ডিগ্রি কোণ তৈরি করছে, এই বিষয়টা আপনার জানা দরকার। যে কোনো কারণে হতে পারে, ভাগ বন্টন মাপজোপের কারণে। তো এই দেখেন এখানে কিন্তু এই যে 90 ডিগ্রি বরাবর করে একটা লাইন টানা হয়েছে, মানে এইটার ভূমি ধরে এখানে একটা লম্ব তৈরি করা হয়েছে। তো এটা কিভাবে করবেন, এই যে টি শেপ দেখতেছেন, এই ধরনের একটা কাঠের একটা স্কেল আছে বা নিজেরাও বানিয়ে ফেলতে পারবেন। এই টি শেপের স্কেলটা এটার উপর বসাই দিলে তো 90 ডিগ্রি কোণ হয়ে গেল। আর এভাবেই আপনি দুটো বাহুর মান জানলে আপনি এই যে কোণের মান নির্ণয় করতে পারবেন। যে এই ফিগারের যেই কোণটি সেটা এখানে দেখানোর চেষ্টা করছি। ধরেন এই পর্যন্ত হচ্ছে 130, ঠিক আছে। আর এই লম্ব হচ্ছে, এইটা হচ্ছে 92। তাহলে এই কোণটা কত, এই কোণটা তাহলে কত, এই কোণটা দেখেন, এই কোণটা কত, যেটা আমরা আগে সলভ করে রাখছি, 92/130। তাহলে এভাবে আপনারা কোণের মান নির্ণয় করতে পারবেন। আচ্ছা, এটা একটা ফর্মুলা গেল। তারপর কোণ নির্ণয় করার আরেকটা ফর্মুলা আছে, সেটা আমরা কোসাইনের সূত্রে আলোচনা করব। এখন আমরা আরেকটা সূত্রে যাই। সাইনের সূত্রের মাধ্যমে আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব। দেখেন, এই যে সাইনের সূত্র, এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এ বি সাইন থিটা। তো হাফ এটা সূত্রের হাফ, আর আর এ বি হচ্ছে দুইটা বাহু, এ বি হচ্ছে দুইটা বাহু, ত্রিভুজের দুইটা বাহু, আর সাইন থিটা হচ্ছে তাদের এই দুইটা বাহুর মধ্যবর্তী কোণ। অর্থাৎ সাইনের সূত্র দিয়ে আপনি সিনের সূত্র দিয়ে আপনি এরিয়া বা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবেন। সেটার দুইটা শর্ত। একটা হচ্ছে আপনার দুইটা বাহুর, যে কোনো দুইটা বাহুর মান জানা থাকতে হবে আপনার, এবং তাদের অন্তর্ভুক্ত কোণের মানও আপনার জানা থাকতে হবে। তাহলে দুটো শর্ত কি, দুটো বাহুর মান জানতে হবে, একটা কোণের মান জানতে হবে। আপনি তিনটা বাহুর মান না জানলেও চলবে। তার মানে হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি সিন থিটা, মানে 0.5। এই যে একটা বাহু 80 আর একটা বাহু হচ্ছে 30, তো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে 55 ডিগ্রি। এখানে 55 হতেও পারে, নাও হতে পারে, আমি আইডিয়া করে দিয়েছি 55 ক্যালকুলেশনের সুবিধার্থে। তার মানে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু এ বি সিন থিটা। তো এখানে আমরা বর্গফুটে দিয়েছি, আমি যদি এটা যদি ফিটে স্কেল বা ফিতা দিয়ে মাপি তাহলে আমি ফুটে দিব। আর এটা যদি আমি ঘন্টার স্কেল বা গনিয়া বা শিকল দিয়ে যদি আমি পরিমাপ করি তাহলে আমি লিং দিব বা কড়ি দিব, বর্গ কড়ি দিব। যেহেতু আমি ফুটে স্কেল দিয়ে পরিমাপ করেছি সুতরাং আমি এখানে বর্গ ফুট দিয়েছি। তাইলে এই তিনটা রাশি, এই চারটা রাশি গুণ করলে কত হয়, এই চারটা রাশি গুণ করলে হয় 982.8 বর্গ ফুট। আর এই 982.8 বর্গ ফুটকে আমি সরকারি হিসাবে শতাংশে নিতে 435.6 দিয়ে ভাগ দিয়েছি, আর এখানে আমি পেয়েছি 2.256 শতাংশ। তাহলে আমরা ত্রিভুজের আরো একটি সূত্র পেয়ে গেলাম। প্রথম দুটি সূত্র পেয়েছিলাম কি, যে হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। আরেকটা সূত্র পেয়েছিলাম হেরনসের সূত্র। এখন আমরা আরেকটা সূত্র পাইলাম, সেটা হলো সিনের সূত্র। এটা হচ্ছে হাফ ইন্টু এবি সিন থিটা। ঠিক আছে, এখন তিনটা সূত্র গেল ত্রিভুজের। আর এটা দিয়ে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করব সেই বিষয়টাও গেল। এবার আসেন কোসাইনের সূত্র। কোসাইনের সূত্র আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা সূত্র। যদিও এটা খুব একটু কঠিন, যদিও কোসাইনের সূত্র একটু কঠিন, তারপরেও এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট সূত্র। এটা দিয়ে আপনি যে কোনো কোণের মানও নির্ণয় করতে পারবেন, এরিয়ার মানও নির্ণয় করতে পারবেন কোসাইনের সূত্র দিয়ে। তাহলে দেখেন, আমরা জানি একটা ত্রিভুজের তিনটা কোণ এবং তিনটা বাহু আছে। তো আমরা বাহুগুলাকে নামকরণ করলাম এ বি সি, এবং কোণগুলোকেও নামকরণ করলাম, কোণ এ, কোণ বি, কোণ সি।
তো আমরা এখানে তিনটা সূত্র পাবো, একটা হচ্ছে এ দিয়ে, এবং একটা হচ্ছে বি দিয়ে, আর একটা হচ্ছে সি দিয়ে। এখন আসি, আমি আর একটু সহজ করে বলি। এখন আপনার যদি এই তিনটা বাহু যদি জানা থাকে, তাহলে এখানে কতটুক জায়গা আপনি সেটা বাইর করতে পারবেন। আমরা এখন এরিয়ার সূত্রে যাই। দেখেন, জি সিয়াম ভাই তারপর বলেন। স্যার, জি আমি এই যে কোণটার কথা বললেন না, জি এই যে সাইন সাইন থিটা যেটা স্যার, এটা জি জি এই জি এই এই কোণটা আমি জায়গার আমি না হলে দুটো মাপ নিলাম, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ, জি কিংবা জি সরি লম্ব আর হলো ভূমিটা নিলাম। তো এই জি কোণটা আমি কি করে মানে করব, পরিমাপ করব? ধন্যবাদ। আপনি কোনটা কিভাবে নির্ণয় করবেন সেটা কিন্তু আমরা প্রথমেই আলোচনা করছি। যে দেখেন সরি, এখানে আমি থিটা। হ্যাঁ, আমি সরি বলে নেই, প্রথমে ছিলাম না আর কি। আচ্ছা। আচ্ছা, সমস্যা নাই। যাই হোক, যেহেতু আপনি সিনের সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু কোণ লাগবে, সেজন্য আমরা আগেই আলোচনা করছি কোনটা কিভাবে মেপে নিবেন। ঠিক আছে? তো আমরা কোণ মেপে নিতে পারি বিভিন্ন ভাবে। তার মধ্যে একটা পদ্ধতি হচ্ছে টেনের সূত্র ব্যবহার করে। টেনের সূত্র ব্যবহার করতে গেলে আপনাকে একটা আহ সমকোণী ত্রিভুজ বানাতে হবে। সমকোণী ত্রিভুজ কিভাবে বানাবেন সেটা আমরা দেখিয়েছি। যে একটা জমিতে ধরেন এটা একটা আইল আছে এবং কর্ণ আছে। তো আপনি চাচ্ছেন যে এই কর্ণ বরাবর একটা সমকোণী ত্রিভুজ বানাবেন, এখানে বানাইলাম। তাহলে আমাদের কাছে যদি টি স্কেল থাকে, ঠিক আছে, মানে টি স্কেল মানে হচ্ছে একটা কাঠের উপর একটা কাঠ বসাই দিলাম, মানে 90 ডিগ্রি কোণ তৈরি করলাম। এটাই লম্ব, এটাই টি স্কেল। এই টি স্কেলটা যদি আপনি এখানে আনি ধরেন, তাহলে কিন্তু একটা লম্ব তৈরি হয়ে গেল। তাহলে লম্ব তৈরি হওয়ার কারণে আমরা তো এই যে কতটুক দূরত্ব সেটা ফিতা দিয়ে নিতে পারতেছি, এবং এখান দিয়ে কতটুক দূরত্ব আমরা সেটাও ফিতা দিয়ে নিতে পারতেছি। যেমন লম্বটা নিলাম 92, এবং এই যে এই দূরত্ব যেটা আছে এটাও আমরা ফিতা দিয়ে নিলাম 130। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কোণের মান কত? তাই তো, যে লম্ব পেলাম 192, এটা তো আমরা ফিতা দিয়ে নিতে পারলাম। আর এই যে এই দূরত্ব, ভূমি যদি ধরি এটাকে, এটাও আমরা ফিতা দিয়ে নিলাম 130। এখন আমাদের জানার বিষয় হলো এই যে এই কোণটা কত, মানে এই কোণটা কত। ঠিক আছে? তো এই কোণটা কত কিভাবে আমরা বাইর করছি? টেন টেন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি, অর্থাৎ টেন সমান লম্ব বাই ভূমি। আর লম্বর জায়গায় লম্বর মান বসাইলাম, ভূমির জায়গায় ভূমির মান বসাইলাম। অর্থাৎ এই যে 92 130, এই যে 92 130, এটা কিন্তু আমরা মান বসাই দিলাম। তাহলে টেন থিটা ইজ ইকুয়াল টু 0.7076, আর থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স 0.7076। আর আমরা যখন ক্যালকুলেটরে এটা দিব, বসাই দিব টেন ইনভার্সকে বিভিন্ন ভাবে লেখা যায়, এ আর সি টেন অথবা এ 10, যে ক্যালকুলেটরে যেভাবে এলাও করে আর কি। তো এটা দিয়ে আমরা যদি এই মানটা বসাই, তাহলে আমরা কোণের মান পেয়ে যাব। আর আমরা এভাবেই যে কোনো কোণের মান নির্ণয় করতে পারবো। কোণের মান নির্ণয় করার আরেকটা টেকনিক আছে, জি, সেটা হচ্ছে মেজি ভাই আমি জাস্ট আপনার সাথে আরেকটু অ্যাড করতে চাই, ওই গ্রিন অবশ্যই। জায়গাটাতে রাখেন, গ্রিন জায়গাটা আরেকটু জি উপরে জি নিয়ে যান, জি আরেকটু জি উপরে। জি যে আসলে এক্ষেত্রে অনেকে যেটা বুঝে নাই এটা বুঝার এই ক্ষেত্রে, মানে প্রথমে আপনাকে এই জায়গায় যে আমরা সমকোণী ত্রিভুজ এটা আমরা তৈরি করলাম এরকম জি করার পর, এটা জি আমরা করতেছি কিন্তু এই কোণটা বের করার জন্য আমাদের আলটিমেট গোল হচ্ছে এই কোণটা কতটুকু এটা আমরা বের করব। তো যেহেতু রাইট আমরা এখানে একটা রাইট। সমকোণ তৈরি করতে পারছি, তার মানে লম্ব পাইছি, আমরা ভূমি পাইছি। ভূমি তো পাইছি। অতএব আমরা টেন থিটার মধ্যে যদি দেই, টেন থিটাই বলে দিবে এই কোণটা আমাদের কত ডিগ্রি, আমাদের আর কত কোণ ডিগ্রি, মাপার রাইট। দরকার নাই। মানে কোন মাপার আসল কথা দরকার নেই। হচ্ছে এটা, আসলে এটা এটাই অনেকের মাথায় কিন্তু অ্যাবসলিউটলি। ঢোকে নাই। আসলে আমরা কিন্তু অ্যাবসলিউটলি। সমকোণ তৈরি করতেছি এটার জন্য না, আমরা করতেছি এই কোণটার অর্ধেকটা কতটুকু হবে ওইটার জন্য। তো যাক, এই যে আপনি এখানে কন্টিনিউ আবার করতে পারেন। জি এখানে আবার আমি আলাদা করে দেখানোর চেষ্টা করছি, যে জমি থেকে একটু আলাদা করে। আশা করি বুঝতে পারবেন, আপনি যদি প্রথম থেকে আবার রেকর্ডেড ভিডিও দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো কোসাইনের সূত্র দেখেন এখানে। কোসাইনের যে ইয়েটা আছে, এখানে আমরা প্রত্যেকটা তিনটা বাহু দিলে কিন্তু আমরা এটার ক্ষেত্রফলটা পেয়ে যাব কোসাইনের। এই যে আবার এখানে আমরা কোণের মানও পেয়ে যাব। এখানে আমরা সূত্রটা নিয়ে কোণের মানটা নিয়ে আলোচনা করি।
প্রথমে আসা যাক, এই যে তিনটা বাহু, ঠিক আছে, তারপর তিনটা বাহু কত, এই যে 6, 8, তারপর হচ্ছে 7, এই তিনটা বাহু। তো এখানে তো দেখেন তিনটা কোণ, ঠিক আছে, তিনটা কোণ যেহেতু আছে, তো আপনি হয়তো আমাকে প্রশ্ন করলেন যে সি কোণের মান কত, আমাকে বাহির করে দেন। তো এখানে ফাইন্ড অ্যাঙ্গেল সি ইউজিং দ্য ল অফ কোসাইন ফর্মুলা, আমি সি কোণের মান বের করব, আর তিনটা বাহু আমার জানা আছে, ঠিক আছে। তাহলে দেখেন এর মান 8, বির মান 6 এবং সির মান হচ্ছে 7। তো কোসাইনের কোণের যে সূত্রটি আছে দেখেন, cos সি, হ্যাঁ, এই যে কোসাইনের এই কোণটা cos সি ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই হোল ডিভাইডেড বাই টোয়াইস এ বি। তা আমরা জাস্ট cos সি, এই এই cos সি এখানে বসাইলাম, তারপর আমরা কি করলাম, এই যে এ বি সি এর মান বসাই দিলাম, ঠিক আছে। তো এই তিনটা মান বসাই দিলে আমরা হিসাব করে পাই 0.53125, অর্থাৎ এখানে এই যে কসটা এখানে সাথে ছিল দেখেন, আর এখানে আসি কসটার সাথে নাই, এটা ইনভার্স হয়ে গেছে, অর্থাৎ বামে থেকে ডানে যখন গেছে এটা ইনভার্স, মানে কস টু দি পাওয়ার -1 পাওয়ার, যেটা বলি আমরা ইনভার্সও বলি বা একস বলি। তো এটা কিন্তু এই সাইডে যাইয়া মাইনাস হয়ে গেছে, আর যে পয়েন্টটা আছে সেটা বসে গেছে। তো এভাবে আমরা এই কোণটার মান বাইর করতে পারলাম যে 57.9 ডিগ্রি, ঠিক আছে। তবে আমি আরেকটু আগে আপনাদের আগে বলে নিয়েছি যে ক্যালকুলেটরে কিন্তু ডিগ্রি কিন্তু দুই ধরনের থাকে, একটা রেডিয়ানে থাকে, একটা ডিগ্রিতে থাকে। তো আপনি যখন রেডিয়ানে যদি কোনো সময় ভুলে যদি রেডিয়ানে মানটা চলে আসে, তখন কিন্তু এই ধরনের কত হতে পারে অনুমানের সাথে কিন্তু মিলবে না, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি রেডিয়ানে নিয়েছেন। আমরা তো সাধারণত ডিগ্রিতে ব্যবহার করি, সুতরাং ক্যালকুলেটরে যাতে ডিগ্রি সিলেক্ট থাকে সে বিষয়ে খেয়াল রাখবেন। তো আমরা কোসাইনের মাধ্যমেও দেখেন কোণের মান নির্ণয় করে ফেললাম কিভাবে, এই যে cos c is equal to a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার হোল ডিভাইডেড বাই টোয়াইস এ বি। এইভাবে আমরা এ বি সি এর মান বসাই আমরা মানটা বাহির করলাম। এবার আসা যাক, এটা আরেকটা এক্সাম্পল। এটা আমরা ধরেন আমরা এখানে সির মান জানি, ঠিক আছে, এখানে আমরা সির মান জানি। তো সির মান অর্থাৎ কোণের মান জানি, আর তিনটা বাহুর মান জানি। তিনটা বাহু এ বি আর সির মান জানি না, দেখেন সিনটা কিন্তু এখানে সির কোনো মান বসানো হয় নাই, অর্থাৎ এখানে আমরা দুইটা বাহুর মান জানি আর একটা কোণের মান জানি। তাহলে আমরা তৃতীয় বাহুটা কিভাবে বাইর করব, এই ফর্মুলাটা একটু দেখেন। আমি আবার বলে নিচ্ছি, এই যে একটা ত্রিভুজের দুইটা বাহুর মান জানি, একটা কোণের মান জানি, আর একটা বাহুর মান আমরা জানি না, তাহলে আরেকটা বাহুর মান কত হবে সেটা আমরা কিভাবে বাইর করব। এখানে বলা হয়েছে উই নো অ্যাঙ্গেল সি 37 ডিগ্রি অ্যান্ড সাইড এ ইজ ইকুয়াল টু 8 এন্ড বি ইজ ইকুয়াল টু 11, সো হোয়াট ইজ দ্য রেজাল্ট অফ সি, মানে সির মান কত। তাহলে আমরা যে সূত্রটা প্রয়োগ করব, তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস টোয়াইস এ বি কস সি, যে সূত্রটা অর্থাৎ সির মান বাইর করতেছি। তো সির মান সি স্কয়ার ইজ ইকুয়াল টু, এই যে এই দুইটা বাহুর মান যেগুলো আমরা জানি সেগুলো বসাই দিলাম, আর কসের সির মান হচ্ছে, কোণের মান হচ্ছে 37 ডিগ্রি, তো সেটাও এখানে বসাই দিলাম। তাহলে আমাদের এই যে বর্গ যদি করি, তাহলে যে রেজাল্টটা আসে সি স্কয়ার ইজ ইকুয়াল টু 46.46। তাহলে এই যে সির স্কোয়ারটা ডান পাশে যখন গেছে তখন সেই রুট ওভার করে ফেলছে, তখন সির মান চলে আসছে 6.67। এইভাবে আমরা দুইটা বাহুর মান জানলে এবং একটা কোণের মান জানলে অপর একটা বাহুর মান এবং আমরা বাহির করব। আচ্ছা, হয়তো শুনতে হয়তো আপনাদের একটু কঠিন মনে হইতেছে, কিন্তু আপনি যখন এই জিনিসটা একটু ঠান্ডা মাথায় দেখবেন, তাহলে দেখবেন এখানে আসলে কঠিন কিছুই নাই, শুধু সূত্রটা মনে রাখতে হবে আর কি। সূত্র যদি মনে রাখেন তাহলে অটোমেটিক্যালি আপনি জিনিসগুলো আপনি বাইর করে ফেলতে পারবেন। এবার আসা যাক, মিড অর্ডিনেট রুল আলোচনা করব।
ইউসুফ ভাই কিছু বলবেন? একটু বলতে চাচ্ছিলাম যে ওই যে কোসাইনের এখানে একটু কাইন্ডলি জি জি এখানে মান বসানোর ক্ষেত্রে এর মান বসানো হয়েছে 8 আর জি বির মান বসানো হচ্ছে 11, কিন্তু এখানে আমি তো এই যে পাশে দেখতেছি 11 এবং 8 বির এবং এর পাশে, সেই ক্ষেত্রে এই মানটা কিভাবে একটু কাইন্ডলি। এই দেখেন, এটা হয়তো এই যে 8, এটা হচ্ছে 8 এম এ, এ সাইড আর কি, এ বি সি, তিনটা সাইড। একটা ত্রিভুজের তিনটা এখানে সাইড হয় না? হ্যাঁ সাইট হয়, কিন্তু এখানে এ তো লেখা আছে বাম পাশে, 11-এর ওই পাশে এটা আছে, জি, সেই ক্ষেত্রে মানটা কেমন জানি। 11 এর এই এইটা এর কথা বলতেছেন? না, এসব এগুলো ভাই হচ্ছে, এসব ভাই এগুলো এসব হচ্ছে ভাই কোণ। জি মিয়াজি ভাই, আসলে এটা অনেক ক্ষেত্রে আমারও প্রথমে অনেক সময় লাগছে, আজ থেকে রাইট পাঁচ রাইট। ছয় বছর আগে একটা কাহিনী হয়েছে কি, নর্মালি যখন আমরা ইস্যুতে যাব, ছোট হাতের যে অক্ষরগুলা এগুলা দ্বারা বাহু বোঝায়, যেমন সি এটা দ্বারা বাহু বুঝাবে, আর এখানে এ, যে এ দেওয়ার দরকার ছিল আর কি, যদি আমরা এ বাহু বুঝাই, এটা বি হবে যেহেতু এটা পাশে বি আছে তো, আর হ্যাঁ এদিকে এ হবে। নর্মালি ছোট হাতের দ্বারা বাহু, আর এই বড় হাতের দ্বারা কোণগুলা বুঝায়, এই কোণটা এ কোণ, এই কোণটা হচ্ছে বি কোণ, এই কোণটা হচ্ছে সি কোণ, বুঝছেন কিনা? আপনি এই ত্রিভুজের ক্ষেত্রে যদি আপনি বড় হাতের দেখেন, বুঝবেন যে ওইটা কোণ নির্দেশ করতেছে এই কোণটা, আর যদি এখানে ছোট হাতে যেটা আছে ওটা বাহু নির্দেশ করে। আর নর্মালি একটা জিনিস এখানে বোঝার সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে, এই কোণটা যত বড় হবে ওই বাহুটা কিন্তু তত বড় হবে। দেখেন এইভাবে আমরা যত নিয়ে যাব, রাইট কোণটা রাইট। যত বড় হবে বাহুটা তত বড় হবে। এই জন্য সব সময় কোণের বিপরীতে বাহু থাকে, এটা যদি মনে রাখেন আপনি, তাহলে আর আপনি ভুল করবেন না। আর যে জি বলেন। অক্ষরটাকেও বড় ছোট মানে সিমিলার বোঝানো হয়, যে এ কোণের অপোজিটে যে বাহুটা আছে সেটা হচ্ছে এ বাহু, ছোট হাতের এ বাহু। মানে জি এ কোণের অপোজিটে যে বাহুটা আছে এ বাহু, বি কোণের অপোজিটে যে বাহুটা আছে সেটা বি বাহু, সি কোণের সেটাই, তার অপোজিটে মানে এক যেটা। কথায় হচ্ছে, মানে আপনারা এটা মনে রাখবেন, এই যে কোণের বিপরীতে বাহু থাকে, যেহেতু এটা বি কোণ, তার বিপরীত কোণটা এইটা, অতএব এটা হবে আমাদের বি বাহু। সহজ কথা, আর কিছু বোঝার দরকার নাই। আর এটা যেহেতু আমাদের এ কোণ, অতএব এ কোণের বিপরীতে এ বাহু থাকবে। আর এটা যেহেতু আমাদের সি কোণ, অতএব সি কোণের বিপরীতে সি বাহু। আসলে এটা মানে অনেক সময় লাগে কিন্তু এটা রাইট বোঝার রাইট জন্য। রাইট। জি জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আশা করি বুঝতে পারছেন, ধন্যবাদ। আসেন এবার আমরা আরেকটা সূত্র, আজিম ভাই স্ক্রিনটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। মিড অর্ডিনেট রুল শিখবো এখন। এই মিড অর্ডিনেট রুল আসলে কি জন্য, এটাও আসলে আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এটাও এক ধরনের এভারেজ সূত্রের মতো। তো আমরা এভারেজ সূত্রে কি করি, দুটা বাহুর গড় নিই এবং বিপরীত অপর দুটা বাহুরও গড় নিই, তাদের গুণফল করি, তারপর এই যে বর্গ করি, আমরা যেটা পাই সেটাকে আমরা শতাংশে নিয়ে যাই। তো এখানে দেখুন, এই যে একটা জমি, এখানে আপনি কিভাবে গড় নেবেন? এখানে গড় নিতে গেলে দেখেন একটা ঢেউ একদম উপরে চলে গেছে আর একটা ঢেউ একদম নিচে চলে আসছে। তো এখানে গড় করার একটা ক্রাইটেরিয়া বা নির্দিষ্ট একটা ফর্মুলা তৈরি করা হয়েছে, যে যেটারে বলে সাম অফ মিড অর্ডিনেটস রুল। এখানে যেই সিস্টেমটা সেটা হচ্ছে, এখানে প্রথমে আপনার যে জায়গাটা আপনি পরিমাপ করবেন, এই যে জায়গাটা কিন্তু এরকমও হতে পারে, ঠিক আছে, জায়গাটা কিন্তু এরকমও হতে পারে, আবার এরকমও হতে পারে, যে কোনো রকমের হতে পারে। যেমন এটা একটা আপনি আহ বড় একটা কি বলে লেকের মতো ধরেন, এটা একটা লেকের মতো হয়ে গেছে। তো এই ধরনের লেক আকার জমিগুলা কিভাবে মাপবেন, অথবা এখানে দেখেন একটু ব্যতিক্রমী জমি আর কি। তো এই জমিগুলাকে প্রথমে যেটা করা হয়, প্রথমে এইগুলাকে প্রথমে কতটুক দূরত্ব সেটা নির্ণয় করা হয়। ধরেন এটা হচ্ছে কত, 20 ফুট। তো এই 20 ফুটের আপনার 5 ভাগে ভাগ দিবেন, মানে তাহলে 4 4 করে প্রতিটা ডিস্টেন্স পাবো। এখানে কয়টা আছে দেখি, 1 2 3 4 5, আর এখানে 5 ভাগে ভাগ করছে, আর প্রতি ভাগ হচ্ছে 8 মিটার করে। তাহলে 5 আর 40, অর্থাৎ এখান থেকে এখান পর্যন্ত দূরত্ব হচ্ছে এই 40 মিটার। তাহলে আমরা ফিতা দিয়ে 40 মিটার মেপে নিব, আর সেটাকে সমান কতগুলা ভাগে ভাগ করব, একটা নির্দিষ্ট দূরত্ব মেনটেন করে ভাগ করব। আর দূরত্ব সব জায়গায় যাতে সমান হয়, যেমন এখানে 8 মিটার 8 মিটার 8 মিটার 8 মিটার 8 মিটার, এভাবে নির্দিষ্ট দূরত্বে আমরা সবগুলারে ভাগ করে নিব। 5টা হতে পারে ভাগ, 10টা হতে পারে, যাই হোক।
এবার আসেন, এই যে দূরত্ব কয়েকটা নির্দিষ্ট দূরত্ব ভাগ করে ফেললাম, এটাকে বলে ডিস্টেন্স। এবার উপরের দিকে বা নিচের দিকে বা জমিটা যতটুকু প্রস্থে হয় সেগুলাকে আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই মাপগুলা নিব, মানে ডিস্টেন্সটা ঠিক করে আমরা মাপগুলা এভাবে প্রত্যেকটার মাপ নিব। এখানে কয়টা মাপ নিছে দেখি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মাপ নিছে, 1 2 3 4 5 6, ছয়টা মাপ নিছে। তো এগুলাকে বলে, প্রত্যেকটা মাপকে বলে অফসেট। ঠিক আছে, তো মিড অর্ডিনেট রুল কিভাবে কাজ করে দেখি। মিড অর্ডিনেট রুল কাজ করে হচ্ছে 8 ইন্টু, তারপর হলো তৃতীয় বন্ধনী, তারপর হচ্ছে কি এই যে এই প্রথম দুটা দূরত্ব এটার গড়। ঠিক আছে, যেমন এটা হচ্ছে 0, এই যে 0 আসছে দেখেন, প্রথম ডিস্টেন্স এই যে সরি প্রথম অফসেট 0, এই 0 আসছে। দ্বিতীয় অফসেট কি 1.5, এই দেখেন দ্বিতীয় অপশন 1.1 আসছে। এটার একটা এভারেজ করছে, আর কি কি পাইছে, এই যে 0.75 পাওয়া গেছে। মানে এই যে এই দূরত্ব সবগুলা দূরত্বের আবার মাঝখান বরাবর একটা দূরত্ব নেওয়া হয়েছে, ক্যালকুলেশন করে গড় নেওয়া হয়েছে আর কি। এই দুটা দূরত্বকে গড় নিলে 0.75 পাওয়া যায়, আবার এই দুটা দূরত্বকে গড় নিলে 1.85 পাওয়া যায়, এভাবে সবগুলার গড় নেওয়া হয়েছে। তো এই ধরনের প্রতিটা প্রতি দুইটা অফসেটের গড় নিয়ে এই যে ইয়ে করা হয়, যে 8 দিয়ে গুণ করা হয়। ঠিক আছে, প্রতি দুটা অফসেটের গড় নিয়ে প্রত্যেকটা গড়কে যোগ করা হয়, তারপর 8 দিয়ে গুণ করা হয়। দেখেন এই যে 8টা রয়ে গেল। ঠিক আছে, এই দুটো অফসেটের গড় কত পাইছি 0.75, এই দুটো অফসেটের গড় কত পাইছি 1.85, এই দুটো অফসেটের গড় কত পাইছি 2.10, এই দুটো অফসেটের গড় কত পাইছি 2.05, এই দুটো অফসেটের গড় পাইছি 1.060। এই দেখেন ইজ ইকুয়াল টু 8 ইন্টু এই সবগুলা অফসেটের গড়কে যোগ করা হয়েছে, যোগ করে এটার সাথে গুণ করা হয়েছে। তো এইভাবেই এই যে গুণের ফলে যে রেজাল্টটা আসে সেটাই এরিয়া। এখন আপনি যদি এগুলা মিটারে পরিমাপ করেন তাহলে আপনি মিটার স্কোয়ার হবে, যদি ফুটে করেন ফুট স্কোয়ার হবে, আর যদি লিঙ্ক বা ঘন্টা শিকল দিয়ে করেন তাহলে লিঙ্ক বা কড়ি স্কোয়ার হবে। এভাবে একটা হ্রদ বা লেকের ক্ষেত্রফল নির্ণয় করা হয় এই ধরনের জমিগুলার। এবার আসি আমরা আরেকটা সূত্রে আসি, এটা হচ্ছে সিমসনসের 1/3 রুল। যদিও সিমসনসে অনেকগুলা ফর্মুলা ব্যবহার করা হয়, তার মধ্যে 1/3 রুলটা বেশি জনপ্রিয় এবং আমরাও এটা আহ, স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা একটু সহজ মনে হয়। যাই হোক, এটার যে সূত্রটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। এরিয়া বা এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3, এটা হচ্ছে সূত্রের 1/3। তারপর হচ্ছে ডি, এই ডিটা কি, মানে প্রতিটা যে ইয়াটা আছে লেগটা আছে এটাকে সমান কতগুলা ভাগে ভাগ করা হয়। দেখেন সমান কতগুলা ভাগে ভাগ করা হয়। আর এই ডিস্টেন্সটা হচ্ছে কত, এই যে 2। ঠিক আছে, এই ডিস্টেন্সটা দেওয়া হয়েছে 2, মানে 2 মিটার হোক ফুট হোক, যেটা দিয়ে আপনি পরিমাপ করতেছেন, যে স্কেল দিয়ে পরিমাপ করতেছেন সেটাই হবে। ধরি আমি ফুট স্কেল দিয়ে বা ফিতা দিয়ে পরিমাপ করেছেন, তার তার মানে হচ্ছে 2 ফুট, প্রতিটা ডিস্টেন্স হচ্ছে 2 ফুট করে। তারপরে এই ডিটা হচ্ছে সেই ব্যবধানটা বা ডিস্টেন্সটা। তারপর আসি, কিরে ভাই, আপনি ওইটা নেন, আপনি ওইটা নেন, ইয়াটা নেন, মার্কার নেন। আচ্ছা আমি আবার ওপেন করি। আচ্ছা যাই হোক, এবার দেখেন এই যে 1/3, তারপর এখানে ডিস্টেন্স অর্থাৎ এই যে প্রতিটার ব্যবধান আর কি, এটা হচ্ছে 2। তারপর আসেন এই যে সূত্র, সিম্পসনের সূত্রটা হচ্ছে y0 প্লাস yn, মানে প্রথম যেই এই অফসেট আছে সেটা আর একদম লাস্টের অফসেটটার যোগফল। ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে, তৃতীয় ব্র্যাকেটের মধ্যে প্রথম অফসেট প্লাস লাস্ট অফসেট, একদম শেষ অফসেট যেটা yn দিয়ে প্রকাশ করা হয়েছে, এটা একটা ব্র্যাকেটের মধ্যে এটা আসলো, তারপর যোগ চিহ্ন, তারপর 4 ইন্টু, এবার আসেন, এবার যেই প্রথমের পর যেটা আসে সেটা y1 দ্বারা প্রকাশ করা হয়েছে, অর্থাৎ এটা আর কি। এখন আমি কার্সর যেখানে রাখলাম এই অফসেটটা
এবং এটার সাথে বেজোট, এটার বেজোট যত অপশন আছে সবগুলা যোগফল আসবে। যেমন এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এটা আসবে, এভাবে করে যত বেজোট অফসেট আছে সবগুলা আসবে। তারপর যোগ, আবার 2 দিয়া গুণ দিতে হবে। এবার এই যে এই অফসেট যেটা আছে y2, অর্থাৎ 3 নাম্বার যে অফসেটটা আছে এটা হচ্ছে y0, y1, y2, অর্থাৎ 3 নম্বর অফসেট। এই 3 নম্বর অফসেটের আবার বেজোট, মানে এই যে এটা, তারপর এক ঘরের পরে হিসাব করতে হবে, এক ঘরের পরে হিসাব করতে হবে, এভাবে শেষের আগেরটা পর্যন্ত, মানে n-2 দ্বারা প্রকাশ করা হয়েছে যে শেষের আগেরটা পর্যন্ত হিসাব করতে হবে। অর্থাৎ আমি আপনাদের এখন যতই বুঝাই, আপনারা কিন্তু সূত্রটা চোখ দিয়ে ভালো করে দেখতে হবে এবং চিত্রর সাথেও একটু কানেক্ট হতে হবে, তাহলে আশা করি আপনারা বুঝে যাবেন যে মান কোনটা কোথায় বসছে। এটা বুঝে গেলেই আপনারা সূত্রটা প্রয়োগ দিতে পারবেন। আর জাস্ট এই সূত্রটা যখন বসাবো তারপর আমরা জাস্ট মানগুলা বসাই দিব। দেখেন 1/3 এটা সূত্রের মান, তারপর 2 হচ্ছে প্রত্যেকটা ডিস্টেন্স, মানে এক ঘর থেকে আরেক লাইনের দূরত্ব যেটা, সেই ডিস্টেন্সটা হচ্ছে 2। আর y0 দেখেন, y0 এর মান হচ্ছে 0, মানে একদম শূন্য থেকে শুরু হয়েছে এই জন্য 0। আবার শেষ দেখেন, শেষও একদম শূন্যর মধ্যে আছে, তো এই 0, প্রথম দুটো শূন্য গেল, তারপর 4, সূত্রের 4, তারপর 10, এই যে লাইনটা দেখেন 10, ঠিক আছে, y1 এটা হচ্ছে 10। তারপর আসেন এই যে, তারপর এক ঘর পরে হচ্ছে 10-এর এক ঘর পরে হচ্ছে 14, ঠিক আছে, y3 এই 14, তারপর হচ্ছে 20, এই যে এই 20, আর তারপর হচ্ছে 16, ঠিক আছে, এই যে 16, এভাবে করে এক ঘর পর পর হিসাব। তারপর 2 ইন্টু, এবার শুরু হচ্ছে কোথায় থেকে, y2 থেকে, এই যে এই লাইনটা থেকে, আবার 12 থেকে শুরু হচ্ছে, 12, 20, 16, 17, 12, 20, 16, 17, 24, 22, 14, ঠিক আছে, এভাবে yn-2, অর্থাৎ শেষ গড়ের মানে শেষ গড়ে আরো এক গড় আগে শেষ হবে, অর্থাৎ এটাই এই লাইনটা হচ্ছে yn-2। এভাবে আপনার মানগুলা বসাই দিবেন। এই মানগুলা বসাই দেওয়ার পর অটোমেটিক্যালি আপনি যদি ফিট স্কেলে পরিমাপটা করেন তাহলে বর্গফুটে আপনি রেজাল্টটা পেয়ে যাবেন। এটা গেল সিমসনের সূত্র। অবশ্যই জটিল একটা সূত্র, এটা আমিও আয়ত্ত করতে আমার দীর্ঘ সময় লাগছে। তো আশা করি আপনারা যে এখন বুঝিয়ে দিলাম এখনই যে আপনারা বুঝে যাবেন আমি এটা বিশ্বাস করি না। একটু আপনারাও একটু এটা চোখ বুলাতে হবে, একটু মান কোনটা কোথায় পড়ছে এগুলো একটু খেয়াল করলে ইনশাল্লাহ আপনারাও বুঝে যাবেন ইনশাল্লাহ। এবার এখানে আরেকটা, এখানে ভেরিয়েশন, ভেরিয়েবল আমরা যেগুলা দিছি এগুলা ছাড়াও আমরা নিচে আরেকটা এক্সাম্পলের মাধ্যমে অন্যান্য ভেরিয়েবলও দিছি এবং তাদের উচ্চতাগুলো দিছি আলাদা করে একটা টেবিলের মাধ্যমে। এবং এখানে আমরা আরেকটা অঙ্ক করছি, অর্থাৎ এটা দ্বিতীয় অঙ্ক। তো আপনারা চাইলে এটাও প্র্যাকটিস করতে পারেন। এখানে এরিয়া পেয়েছি 222 স্কোয়ার ফিট। এবার আসেন আমরা আরেকটা খুবই দরকারি এবং খুবই সুন্দর এবং পিথাগোরাস নামের সাথে তো আমরা সবাই পরিচিত, এবং পিথাগোরাসের যে সূত্রের কারণে পিথাগোরাস বিখ্যাত। এটা হচ্ছে দুইটা বাহুর ত্রিভুজাকার জমির সমকোণী ত্রিভুজ, এটা শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রেই প্রযোজ্য এটা। এই সূত্রটা হচ্ছে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুই বাহুর স্কয়ারের যোগফল। আমি আমার মতো করে বললাম, অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু অপর দুইটা বাহুর বর্গের যোগফল, ঠিক আছে। তার মানে কি বুঝলাম, এই যে এটা অতিভুজ সিটা অতিভুজ, তো এই সি লাইন যেতটুকু দূরত্ব মেনটেন করে এটা চারপাশে আমরা সেই দূরত্বে একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। দেখেন একটা বাক্স, মনে হয় যে একটা বাক্স তৈরি হয়েছে বা বর্গাকার একটা জমি তৈরি হয়েছে বা রম্বসাকার একটা জমি তৈরি হয়েছে, যেটাই হোক। এবার দেখা যায় এটার সমান করে এ বাহুর সমান করেও একটা বর্গ তৈরি করা হলো, এ বাহুর সমান করেও একটা বর্গ তৈরি করা হলো। দেখেন এখন কথা বলা হচ্ছে যে, সূত্রে বলা হচ্ছে যে এই বাক্স বা এই বর্গ যতটুকু দূরত্ব দখল করবে এই দুইটা মিলি তার সমান দূরত্ব বা সমান অবস্থান বা সমান আয়তন বা সমান ক্ষেত্রফল দখল করবে। অর্থাৎ সির বর্গের যে ক্ষেত্রফল এই এ আর বি এর বর্গের ক্ষেত্রফল গুলাকে যোগ করলে সমান হয়ে যাবে। এটাই হচ্ছে পিথাগোরাসের সূত্রের ব্যাখ্যা।
এবার আসা যাক, এই যে আমরা কি শুধু সূত্রের মধ্যেই থাকবো? আমাদের এই সূত্র আমাদের জেনে আমাদের কাজ কি? আমাদের কোনো কাজ আছে এই সূত্রর? যে প্র্যাকটিক্যাল কোনো ব্যবহার আছে? হ্যাঁ, ব্যবহার অবশ্যই আছে। আমরা যখন একটা জমি মাপতে যাই, ধরেন এটা একটা বাড়ি, ঠিক আছে? আচ্ছা, এটা একটা, আমার লাইনটা ঠিক জি উঠে আমিন আসে নাই। শরীফ ভাই বলেন, শরীফ ভাই বলেন। সালাম আলাইকুম ভাই, মিয়াজি ভাই একটু জোরে বললে শুনতে সুবিধা হয় আর ও কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমিন শরীফ ভাই, হ্যাঁ এখন ক্লিয়ার শোনা যায় তো? জি বলেন, আচ্ছা শোনা যাচ্ছে। দেখেন, এখানে দেখেন, এখানে একটা বাড়ি দেখেন। তো আমরা চাইলে এই বাড়িটার দৈর্ঘ্য নিতে পারি, দেখেন, প্রস্থও নিতে পারি। তো আমরা তো সবাই হেরনসের সূত্র ব্যবহার করি, সবাই বলে যে কর্ণ বরাবর একটা দূরত্ব নিয়ে হেরনসের সূত্র ত্রিভুজে ভাগ করে নিলে জমিটা একদম 100% অ্যাকুরেট রেজাল্ট হবে, এটা সবাই আমরা জানি এবং বিশ্বাস করি। তাহলে এই যে বাড়িটা, ঠিক আছে, তো এই বাড়িটার মাঝ বরাবর কিভাবে আমরা লাইন টানবো? আমরা তো এখান থেকে ফিতা নিতে পারবো না। আমরা কি এটা টিনের উপর দিয়ে ফিতা নিলে কি আমাদের ঠিক আসবে? কখনোই ঠিক আসবে না। তো আমাদের এমন একটা টেকনিক অবলম্বন করতে হবে যে কর্ণটা আমি এখানে কর্ণর মধ্যে ফিতা না দিয়ে বা স্কেল না ধরেও আমি ইনডাইরেক্টলি একটা প্রত্যক্ষ সূত্রের মাধ্যমে আমি যাতে এই লাইনটা বা কর্ণের দৈর্ঘ্যটা নিতে পারি। আমি এখানে সেটাই দেখানোর চেষ্টা করলাম যে এই লাইন তো পাইলাম 50, এই লাইন পাইলাম 45। তাহলে এই যে কর্ণ বরাবর আমি বাড়ির উপর দিয়ে কর্ণ বরাবর এই দৈর্ঘ্যটা নিব কিভাবে, বা কর্ণের দৈর্ঘ্য কিভাবে নিব? দেখেন, এই তাহলে আমরা এখানে এই সূত্রটা ব্যবহার করলে আমরা আমরা সহজে বুঝতে পারবো। এখানে খেয়াল করেন, এখানে যদিও আমি এই লাইনটা ড্রয়িং করার সময়, ওই ওয়ার্ড করার সময় এটা উঠে নাই, একটা ছবির উপর একটা পড়ে গেছে। এই যে এইটা একটা লাইন ধরেন, আবার ঠিক আছে, দাঁড়ান, এই যে এটা একটা লাইন, ঠিক আছে, এই যে এটা একটা লাইন, এটা একটা লাইন। তো এটা আমি 50 ফিট, সাপোজ 50 ফিট এটা পাইলাম, এটা 45 ফিট পেলাম এই কর্ণ বরাবর আর কি, কর্ণ বরাবর। তো আমি চাচ্ছি যে এই বাড়ির কর্ণ তো নিবই, এর সাথে এই অংশটুকু একসাথে যোগ করে নিব, পরে আবার বিয়োগ দিয়ে দিব। যাই হোক, এই পর্যন্ত 50 পাইলাম, এই পর্যন্ত 45 পাইলাম। তো আমার এখানে দেখেন, আমার এখানে যদিও এই এটা 90 ডিগ্রি কোণ নাও হতে পারে, তখন আমাকে কি করতে হবে? একটু সাইডে যাই হলেও আমাকে এখানে একটু 90 ডিগ্রি কোণটা এখানে ঠিক করে নিতে হবে। এই যে 90 ডিগ্রি কোণ ঠিক করে নিলাম। সাপোজ এই যে এখন 90 ডিগ্রি ধরেন, টি স্কেল অথবা যে কোনো ভাবে আমি এখানে 90 ডিগ্রি তৈরি করতে সক্ষম হলাম। সাপোজ 90 ডিগ্রি কোণ তৈরি করে ফেললাম। এই যে তাহলে দেখেন, এখানে এখন 90 ডিগ্রি কোণ আমি শিওর হয়ে গেলাম, 90 ডিগ্রি কোণ। তাহলে আমরা কি বলছিলাম যে অতিভুজ, এখন এখান থেকে এটা পুরোটাই অতিভুজ। অতিভুজ স্কয়ার সমান অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান। তাহলে দেখেন, এই যে এই সি, অতিভুজটাকে আমরা সি ধরি, তাহলে অতিভুজ স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এর মান কত? এই যে 50, এর মান হচ্ছে 50, মানে 50 স্কয়ার, আর বির মান কত? 45 ফিট বা 45 স্কয়ার। তাহলে 50-এর বর্গ কত? 2500, আর 45-এর বর্গ কত? 45-এর বর্গ হচ্ছে 2025। তাহলে সির স্কোয়ারটা আমরা এদিকে রুট করে দিই, তাহলে আমরা পেয়ে যাব 67.81। ঠিক আছে, 81 ফিট পেলাম। তাহলে আমরা এখান থেকে এখানে দূরত্ব পেয়েছি কত? এই 67.2681। এখন দেখেন, আমরা এখানে কর্ণ নেওয়ার আমাদের দরকার ছিল এখান থেকে লাল অংশটা, কিন্তু আমরা অতিরিক্ত আরো একটু বেশি নিয়ে ফেলছি, দেখছেন এই যে সবুজ অংশটা বেশি নিতে। তাহলে আমরা 67 থেকে এগুলা ফিতা দিয়ে মাইফা এগুলা বাদ দিয়ে দিব। তাহলে আমরা অ্যাবসলিউটলি বাড়ির যে লাল অংশ দেখাইছি, তাহলে সেই অংশটা আপনি পেয়ে যাবেন। এই 67-র মধ্যে কিন্তু এক্সট্রা কিছু অংশ আছে, তো সেটা আপনি ফিতা দিয়ে আপনি বাড়ির কোনা পর্যন্ত মেপে, এদিকে কোনা পর্যন্ত মাপে, সেটা আপনি বাদ দিয়ে দিবেন। ঠিক আছে, তো এভাবে আমরা বাধা অপসারণ করতে পারবো, এবং যে কোনো বাধা বিপত্তি কাটিয়ে আমরা এই যে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা যে কোনো ভূমি আমরা পরিমাপ করতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস।
তো আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে সেগুলো ইনশাল্লাহ আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে। আজিম ভাই চাইলে কিছু বলতে পারেন। আজিম ভাই আছেন? জি আসছে ভাই, দাঁড়ান। আচ্ছা ঠিক আছে। জি, আপনারা চাইলে প্রশ্ন করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। জি ইউসুফ ভাই বলেন। রুট ওভারের এই যে ইনভার্স করার বিষয়টা আরেকটু ক্লিয়ার করলে সুবিধা হয় আর কি। রুট ওভারটা, যে রুট ওভারটা দেওয়ার কথা, এই যে এই বিষয়টা একটু ক্লিয়ার, ওই যে পিথাগোরাসের এই সূত্রে। মেজি ভাই কি শুনছেন? হ্যাঁ শুনছি, দিচ্ছি। আহ, আলোচনা করি, দাঁড়ান। এই যে এখানে এখানে বলছেন না, জি জি তাহলে জি জি দেখেন এই যে এই বাড়িটার দৈর্ঘ্য, আমরা শুধু এই বাড়িটার দৈর্ঘ্য এটা সি স্কয়ার, ঠিক আছে? জি এটা সি, এটা সি ধরলাম। তারপর আরেকটা বাহু কত বানাই নিলাম, সেটা হচ্ছে এ, ঠিক আছে? আপনি বাড়ির সাইড দিয়ে কিন্তু মাপি নিতে পারেন। হুম। জি জি আরেকটা বাহু আপনি 90 ডিগ্রি কোণ এখানে তৈরি করিয়া, কন্ডিশন হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ আপনার তৈরি করতেই হবে। আরেকটা বাহু আপনি এখান দিয়া বানাই নিলেন, মানে 90 ডিগ্রি তো আপনি সহজে বানাই দিতে পারবেন। একটা মোবাইলের উপরও যদি একটা মোবাইল সোজা করে ধরেন তাহলেও 90 ডিগ্রি কোণ হয়ে গেছে, ঠিক আছে? জি আপনার অনুমানেও যদি হয় যে মোটামুটি 90 ডিগ্রি, আপনি মোটামুটি শিওর যে একটার উপর একটা একদম খাড়া আছে, তাহলেও সেটা 90 ডিগ্রি মোটামুটি ধরা যায়। তাহলে এখান দিয়ে আমরা এই যে আরেকটা বাহু পেলাম বি, তাহলে আমাদের সূত্রটা কি ছিল? এই যে অতির্ভুজের স্কয়ার সমান অপর দুইটা বাহুর স্কয়ারের যোগফলের সমান। দেখেন, তাহলে সি স্কয়ার ইজ ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে সি অতির্ভুজের স্কয়ার সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার, ঠিক আছে? তো আমরা এর মান তো জানি, আমরা হাতে মাপি নিছি 50 ফিট, মানে ফিতা দিয়ে মাপি নিলাম 50 ফিট। এটা নিতে আমাদের কোনো সমস্যা নাই, শুধু আমরা জি কর্ণটা নিতে পারতেছি না। তারপর আবার বীর মানটাও মাপি নিলাম, এটা বাড়ির সাইড দিয়ে মাপি নিলাম, এটা নিতেও আমাদের কোনো আপত্তি নাই। হ্যাঁ, এটা ফিতা দিয়ে মাপি নিলাম। তো মাপি নেওয়ার পর এগুলাকে আমরা বর্গ করলাম, দুটা বর্গকে আমরা যোগ করলাম। তো আমাদের এখানে দেখেন, এখানে আমাদের সির উপরে কিন্তু স্কয়ার ছিল, দেখছেন? জি জি সিটা এখানেও চলে আসছে, যদিও আমি এখানে সি স্কয়ার দিলে আপনাদের বুঝতে সুবিধা হতো। আচ্ছা, এখানেও ধরেন এখানেও সি স্কয়ার আছে, এখানেও সি স্কয়ার আছে, ঠিক আছে? তো জি এখন আমি যে এখানে শুধুমাত্র সিটা বসাইছি, ওই যে স্কয়ারটা উঠে দিছি আর কি। তো জি স্কয়ারটা জি উঠে দেওয়ার কারণে ওই অপর সাইডে একটা রুটও বাদ দিতে হয়। এটা হচ্ছে মানে সত্য, আপনি যদি স্কয়ার উঠাতে যান তাহলে অপর পক্ষকে আপনি রুট দিতে হবে। ওই যে স্কয়ার একটা ছিল, দেখছেন? সি স্কয়ার। জি 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 আচ্ছা, আমি এটা একটু দরকার হলে আমি একটু লেখা দিই। কারণ আমি একটু লেখা দিই জিনিসটা, তাহলে হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই যে এটা ধরেন এটাও সি স্কয়ার, ঠিক আছে? এই যে এটা ধরেন এটাও সি স্কয়ার। তো সবগুলাই সি স্কয়ার ছিল, এখন তো সির উপরে স্কয়ার নাই, স্কয়ার উঠে ফেলছি। স্কয়ার উঠানোর কারণে ওই অপর সাইডে একটা রুট ওভার দিয়ে দিছি। এভাবেই আপনি এই যে ওই সির মানটা পাইলেন। এখানে সির মানটার মধ্যে আমাদের অতিরিক্ত আরো কিছু জায়গা আমরা নিয়ে নিছি। তো সেটা আমরা যতটুকু অতিরিক্ত নিছি সেটা আমরা আবার এই পুরো সিন মান থেকে আমরা এটা বাদ দিয়ে দিব। ধরেন এর আশা করি। পাশে সবুজ দাগে 5 ফিট, আর ওই হ্যাঁ বির হ্যাঁ, পাশে 3 ফিট, ওই 8 ফিট টোটাল এখান থেকে বাদ দিব, 67 67 রেখে বাদ দিয়ে দিব। হ্যাঁ, আমাদের তো এটা অবজেক্ট না, আমাদের এটা মাপার দরকার ছিল না। না জি পাইতে আমরা সেগুলো সহ মাইপা পরে আবার বাদ দিয়ে দিচ্ছি সূত্রে ভালানোর জন্য। জি 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 বুঝাইতে পারছি? বুঝতে, আর ভালো কথা জি জি বলছেন। এখানে আমি 5 ফিট ধরি আর এখানে ধরি 3 ফিট, তাহলে আমাদের অতিরিক্ত 8 ফিট, ঠিক আছে? তো আমরা জি 67.261 থেকে এই যে 8 ফিট বিয়োগ দিয়ে দিব আর কি, তাহলে যত থাকে তত। জি আশা করি ধন্যবাদ। বুঝতে পারছেন। জি জি, জি ধন্যবাদ আপনাকে। ইমরান খান জি বলেন। মিয়াজি ভাই, ওই জি ভাই। সিম্পসনের যে yn-1 আর yn-2 এটা একটু বুঝাই দেন। আচ্ছা,
একটু লাইনে থাকেন। হ্যাঁ জি, আপনি আবার বলেন, মানে যে প্রশ্নটা করছেন এর চিত্র দেখে বলেন। এই সিমসনের মধ্যে দেখেন, আপনি সূত্রের মধ্যে লিখছেন yn-1, আরেকবার লিখছেন পরেরটার মধ্যে yn-2। এই জিনিসটা বুঝি নাই। ও আচ্ছা, লাস্টের দিকে, ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। লাস্টের দিকে আসলে এটা একটু দেখতে একটু আনইজি লাগতে পারে। এটার কথা হচ্ছে ওয়াইএন মানে আপনার শেষ রাশি। ওয়াইএন মানে হচ্ছে, মানে আমি আপনাকে ওই পরিচয় দিলাম এভাবে, কালাম ভাই ওই যে ওই চুলগুলো ছোট ছোট, ঠিক আছে, নাকটা একটু লম্বা, মানে একটা যে একটা পরিচয় দেয় না মানুষকে, সরাসরি ওনার নাম না বলে যে একটা পরিচয় দেয়, বিষয়টা হচ্ছে এরকম। এন দ্বারা আচ্ছা, বুঝাইছে যে যাক, মিয়াজি ভাইয়ের সাথে আমি আর একটু অ্যাড করে দিই, তাহলে মনে হয় ক্লিয়ার হবে। আসলে এই সিমসনের সূত্র প্রয়োগ করার মেইন শর্ত হচ্ছে এই যে আমরা লম্বগুলা টানতেছি, এই যেগুলাকে অর্ডিনেট বলতেছি, এগুলা বেজোড় সংখ্যায় থাকবে, বেজোড় সংখ্যায় হইতে হবে। আর আমরা যেটা করব সেটা হচ্ছে যে ট্রাই করব বাঁকা জমির মধ্যে সবচেয়ে লম্বা জায়গা দিয়ে একটা টান দেওয়ার জন্য যতটুকু পারা যায়। তো প্রথমে আমরা এই লম্বা জায়গাটারে একটা মাপ নিব, যে ধরলাম এটা 100 ফিট বা 100 মিটার লম্বা হইলো। তো এখন আপনারা দেখতে হবে আপনি কতটা মাপ নিতে পারবেন বাস্তব অবস্থার উপর ভিত্তি করে, কারণ আপনি চাইলেও 10টা মাপ নাও নিতে পারেন, হয়তো 5টা নিতে পারেন, অথবা 2টা নিতে পারেন, বা 20টাও নিতে পারেন, যেরকম আপনার সুবিধা হয়। এখন আপনি যদি চিন্তা করেন যে না আমি 10টা মাপ নিতে পারবো, তো প্রথমে তাইলে আপনি 10 দিয়ে ভাগ করেন, তাহলে প্রতি 10 ফিট পর পর আপনি মাপ নিতে পারবেন। তো এখন কাজ হচ্ছে আপনি এখান থেকে প্রতি 10 ফিট পর পরেই আপনি মাপগুলা নিবেন, যে মাপগুলা নিবেন এগুলো আপনি খাতায় লিখে রাখবেন। তার মানে প্রতিটা বাহুর মধ্যে ব্যবধান থাকতেছে আমাদের 10 ফিট, যেটা আমরা বলতেছি কমন দূরত্ব, যেটা ডি দ্বারা প্রকাশ করা হয়। তো এখন এইটা যদি এখন ক্ষেত্র বিশেষে বলবেন যে ভাই হয়তো সেটা জোড় হয়ে গেল, আমরা কি করব? এখন এখানে আগে যদি আমরা দেখি কয়টা হয়েছে, এই দিক থেকে যদি গণি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17, তার মানে এটা বেজোড় সংখ্যায় আছে, আমরা এটারে সরাসরি প্রয়োগ করতে পারবো। এখন ধরেই নিলাম যে কোনো জায়গায় এইটা 18টা হয়ে গেল সাপোজ, তখন কি করবেন? তো তখনও আপনি এই সূত্র প্রয়োগ করবেন, যে কোনো এক সাইডের একটা বাদ দিবেন, ভাববেন যে এটা নাই, এটা আপাতত বাদ দিয়ে দিলেন, আপনি বাকিটার বেজোড় সংখ্যা সূত্রে ফেলায়া মাপ নেবেন। আর পরে এটা কি করবেন, পরে এটা আপনি ওই যে আমরা যেটা জানি যে ত্রিভুজের মতো আছে, হাফ ভূমি গুণন উচ্চতা দিয়ে ওইটুক নিয়ে নিবেন। তো এখন এই তো টোটালটা আপনি নিলেন, কমন দূরত্ব পাইলেন। আর এই সূত্র যেটা বলতেছে এই যে এখানে যেটা, সেটা হচ্ছে যে প্রথম যে দূরত্বটা নিলেন এটা, মানে প্রথম দূরত্ব আর শেষ দূরত্ব, এই দুটো হচ্ছে প্লাস। দেখেন এই যে y0 yn, তার মানে প্রথম দূরত্ব আর শেষ দূরত্ব। তো আমাদের প্রথম লাইন কমপ্লিট। তারপরে এই ফোরটা কিন্তু সূত্রের ফোর, এটা বাইরে থেকে আসে নাই, এটা সূত্র। তারপরে যেটা বলতেছে যে এখানে দেখেন আমরা এই কোন জায়গায় আপনারা পাবেন যে প্রথমে বলতেছে 4-এর সাথে আপনি 4 গুণন করেন, অথবা কোথাও বলতেছে জোট। আপনি যদি নেট সবকিছু দেখেন, বিভিন্ন বইও দেখেন, কোথাও বলতেছে যে প্রথমে বেজোট অথবা জোট, যেটাই আপনি নেন দিন শেষে রেজাল্ট কিন্তু ওইটাই আসে। তো এই জন্য এখানে যেটা বলা হয়েছে ওয়াই ওয়ান কোনটা, এই যে আমরা এখান থেকে যদি নেই, এখানে কিন্তু ওয়াই ওয়ান আছে, তো 1 যদি হয় তারপরে 3 আসবে, মানে বেজোট গুলাই আসবে। দেখেন যেহেতু এটা 1 নিচ্ছে, 1 3 5 7 এভাবে আপনার কাছে যেটা যেটা বেজোট হবে ওইগুলারে যোগ দিবেন। তারপরে এই সূত্র আবার কিন্তু সূত্রের যে দুইটা, এটা সূত্রের, এটার মধ্যে জোট, যেমন y2 নিব, y4, y6। তো এটা নেওয়ার পরে জাস্ট কাজ হচ্ছে হিসাব করা। তো এখানে yn এগুলা না দিলেও চলে, কারণ এগুলা তো আমরা মানে সহজে বুঝতে গেলে এগুলো বুঝবো না। তার মানে এই সূত্র প্রয়োগ করতে আমরা যে লম্বগুলা টানবো এগুলা যাতে বেজোট হয় এটা মনে রাখবো, যে যতটা লম্ব আমরা টানবো যাতে বেজোড় সংখ্যা থাকে। আর এই যে লম্বটা টানলাম এটারে সমান ভাগে ভাগ করবো, এটা থাকবে আমাদের কমন দূরত্ব। তো 1/3 না দিয়ে আমরা সূত্রটারে ডাইরেক্ট লিখে দিই যে d/3, মানে কমন দূরত্বটাকে আমরা 3 ভাগ করে ফেলাই। তো তারপরে আমরা যেটা লিখি যে প্রথম দূরত্ব প্লাস শেষ দূরত্ব, তারপরে সূত্রের 4 বেজোট গুলা, তারপরে সূত্রের 2 জোট গুলা, বাস এটাই মানে ইজি। এখন এই যে যেটা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পড়ে ওনারা এইভাবে পড়ে, ওনাদের যে কিন্তু অনেক সূত্র কিছু লাগে, তো আমরা জনসাধারণ যারা, তাদের তো আমাদের এত কিছু দরকার নাই। তবে এই জমিগুলো কিন্তু আপনি খুব কম পাবেন, তবে আপনি যদি অ্যাডভান্স হইতে চান তাহলে কিন্তু এগুলো আপনার দরকার আছে।
এই জমিগুলো আপনি খুব কম পাবেন, কিন্তু কম পাইলেও এটা আপনার জানার দরকার আছে, না হলে কিন্তু এটা আপনি কোনোভাবে কয়টা ক্ষেত্রফল নিয়ে যাবেন, কয়টা ত্রিভুজ বানাবেন বা চতুর্ভুজ বানাবেন, এটা কিন্তু সম্ভব না। তো আশা করি যিনি প্রশ্ন করছেন বুঝতে পারছেন যে আমরা কোন বিষয়টা। আচ্ছা, আজিম ভাই, আমি একটা কথা বলি। ওইটাও কিন্তু যে আপনি বলতেছেন যে এটা কোনো জায়গায় টুটা আগে থাকে, কোনো জায়গায় ফোরটা পরে থাকে, এটা স্বাভাবিক। কারণ হচ্ছে কি, এই সূত্রটা কিন্তু অ্যাবসলিউট কোনো সূত্র না। এই না, এই সূত্রের মধ্যে সূত্রটা, হ্যাঁ এই সূত্রের আসলে মেইনটা যেটা হচ্ছে 1:4:1, এটা হচ্ছে এর অরিজিনাল সূত্র, বুঝছেন কিনা? 1:4:1 এটা হচ্ছে এর সংক্ষিপ্ত রূপ। যেমন ধরেন যে জাস্ট এইটাই আমরা ধরি, সাপোজ আপনার কথা মতো এটা ধরলাম, আমরা মাঝখানে একটা দাগ নিলাম, এটা শেষে একটা, তিনটা, আর কিচ্ছু নাই। তো এই আমরা না, তিনটা বাহু যখন মাপ নিলাম, এই প্রথমটা ওইটাই থাকলো, দ্বিতীয়টার সাথে এই যে মাঝখানেরটাতে 4 গুণন দিব, লাস্টে এটা, এটা যেটা ক্ষেত্রফল, এটাই কিন্তু মেইন সূত্র সিম্পল না, না, হিসাবে, ওই আর কি। ওই যে এই সূত্রগুলা কিন্তু আবার অ্যাবসলিউট না। এখানে কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন, এটা আমি নেট থেকে নিছি, তারপর এটা আমি কিছু সংযোজন বিয়োজন করছি। তার মধ্যে লেখা আছে এরিয়া অ্যাপ্রক্সিমেশন, মানে অ্যাবসলিউট না, অ্যাপ্রক্সিমেট। তারপর আপনি দেখেন মিড অর্ডিনেটের রুলটাও কিন্তু ওই যে গড, মাঝখানে মাঝখানে গড নিয়ে করছে। তার মানে এগুলা দিয়ে আমরা এ ধরনের জমিতে অন্য কোনো সূত্র প্রয়োগ করার সুযোগ নাই, আমাদের এটাই হ্যাঁ, রুল, টোটাল না, এটাই প্রয়োগ টোটাল করতে আপনি হবে। যেটা বলছেন এই ধরনের জমি মাপা টোটাল 5টা সূত্র আছে, একটা গ্রাফ সূত্র আছে যেটা আমাদের কাজে লাগে না, ছোট ছোট হ্যাঁ, হ্যাঁ, গ্রাফ স্কেল, ওইটা আমরা ব্যবহার করি না। 5টা সূত্রের মধ্যে 5টা সূত্রকে দিয়ে যদি আপনি একই পরিমাণ জমি মাপেন, এই সিমসনেরটা একদম 99%, মানে বাকি 4টা চাইতে একুরেটটা দেয়। তো ওই জন্য আমরা ওই বাকিগুলা আর না হিসাব করে শুধু এইটাই হিসাব করি। টোটাল আপনার 5টা সূত্র আছে, যেমন আমরা মিড অর্ডিনেট দেখলাম, এভারেজ অর্ডিনেট, তারপরে আরেকটা আছে প্যারাবোলিক যে সূত্রটা আছে, তো এটা সহ আর কি। তবে আজিমা মনে এগুলা, হয় এই গ্রাফ স্কেলটার কথা বলছেন মনে জি হয়। জি জি, এরকম ছোট গ্রাফ স্কেল করে পরিমাপ করা যায়, জি জি। ওটা সূত্র আসলে খুব অ্যাডভান্স লেভেলে, ওটা যারা 4 বছরের ডিপ্লোমা করে ওনাদের তাদের অনেক ক্ষেত্রে কাজের ক্ষেত্রে বাঁকা জমিতে ওনারা তো আর আনুমানিক রেজাল্ট দিতে পারে না, না। না, তো রাইট, ওই জন্য রাইট, ওনাদেরকে তখন ওই গ্রাফ করে গুনে করে, গুনে কারণ হিসাব করতে হবে। হ্যাঁ আপনি যখন গ্রাফ করবেন তখন কিন্তু একদম আপনার বুঝতে পারবেন যে কোন জায়গায় কোনটা যাচ্ছে। যাক, আশা করি ইমরান ভাই মনে হয় প্রশ্ন করছিলেন, যে ইমরান ভাই আর কিছু কি বলার জি আছে? ভাই, ধন্যবাদ ভাই। আচ্ছা জি, তবে মনে রাখবেন এটা কিন্তু আপনার খুব কম কাজে আসবে, খুব কম। এটা আপনি রাইট, রাইট। বাস্তবে হয়তো জীবনে যদি 10 বছরে যদি আপনি আমিনশিপ করেন, হয়তো 2 বার 5 বার 10 বার দেখা পাইতে পারেন। এটা হচ্ছে কথা আর কি। জি ভাই। জি, সুকান্ত বিশ্বাস ভাই বলেন। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি ওই যে জানতে চাচ্ছি যে সিমসামেরই 1/3 রুলটা, ওই যে আপনি বললেন যে ভাই ওটা এটা রাখলে পরে স্ক্রিনের উপর রাখলে একটু বুঝতে সুবিধা হতো ভাই। মেয়াদি ভাই, হ্যাঁ কোনটা? বলতেছি যে হ্যাঁ এটা? এই সিমসন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলতেছি যে আপনি আমি আজিমুদ্দিন ভাই, জি আপনি বলেন। বললেন যে এখান থেকে মানে এই Y1 থেকে YN পর্যন্ত মনে করেন যে 100 মিটার সাপোজ পাইলাম মাঠে, বা 100 ফুট পাইলাম, 100 ফুট পেলাম। এখন এই যে এটা আমি সাপোজ 10টা ভাগ করলাম, জি তার মানে আমি 10টা ভাগ করলে হচ্ছে এক এক ভাগে আসতেছে হচ্ছে 10 10 ফিট করে। জি। এখন 10 ফিট করে আসতেছে, কিন্তু এখন এই যে মানে আপনি এখন এইটাই বললেন যে 17টা ভাগে ভাগ করছি, এই ভাগটা আমি বুঝি নাই ভাই। আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে আরেকটা চিত্র দেখাচ্ছি, 1 সেকেন্ড দাঁড়ান, তাহলে আরো ক্লিয়ার বুঝবেন। আমি এটা বাদ দিয়ে দাঁড়ান, জাস্ট একটা সেকেন্ড। আজকের এটা স্ক্রিন কি দেখা যাচ্ছে মেহজি ভাই? হ্যাঁ, হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জাস্ট এখানে কিন্তু আমি জাস্ট এটা আরেকটার জন্য রেডি করছিলাম, এখন এটা ভিডিওটা তৈরি করি নাই। এখানে আমরা টোটাল জাস্ট 6টা কিন্তু সূত্র নিয়েছি, যে 14-15টা বলছি ওইখান থেকেও কমায় দিছি, কারণ বাস্তবে যারা আমিনশিপ করে আপনার অত সূত্র জানার প্রয়োজন না, মানে এত কম সূত্র দিয়ে আপনি কিন্তু কাজটা চালাইতে পারবেন। জাস্ট ওইটাই একটু আপনাদেরকে দেখাচ্ছি এইখানে অনেক সিমসনের। অ্যাডভান্স লেভেলের মনে হচ্ছে। এই জাস্ট আপনাদের যা আপনি যেটা বললেন আপনারটা এইখানে নিয়ে আসি, দেখেন বাস্তবে আপনি এইরকম জমি পাইলেন, সাপোজ একটা কথা, এইরকম জমিটা হবে।
এখন এটা আপনি নর্মাল যত প্রকার সূত্র, এটারে কি আর সূত্রে ফালাবেন আমাকে যদি বলেন, এটা কয়টা ত্রিভুজে ফালাবেন, কয়টা পরিমাপ করবেন? তো এই জন্য এই যে দেখেন এইটারে এখন আমি জাস্ট এখান থেকে আপনি যেটা বললেন, আমরা দেখবো এরকম বাঁকা জমি হইলে এর সবচেয়ে লম্বা লম্বি কোন জায়গা, কোন সাইড দিয়ে আপনি নিতে পারেন পরিমাপ। ঠিক আছে, যে কোনো এক জায়গা দিয়ে নিলেন, ধরলাম বাস্তবে আপনি এটা এরকম একটা মাপ নিলেন। ঠিক আছে, তো মাপ নেওয়ার পরে সাপোজ এখানে 110 ফিট লম্বা আমি পাইলাম। তো এখন বাস্তব মাঠের উপর ভিত্তি করে আপনি কতটা বাস্তবে পরিমাপ করতে পারবেন। আপনি শুধু আনুমানিক ভাগ করলে চলবে না, আপনার বাস্তবে এগুলা পরিমাপ করতে হবে যে এটা কত ফিট। এটা এখন নির্ভর করবে আপনি আনুমানিক আইডিয়া করে কতবার মাপ নিতে পারবেন। 5 বার যদি নিতে পারেন তাহলে 110কে 5 দিয়ে ভাগ করবেন। আর যদি আপনি মনে করেন যে না আমি বাস্তবে 10 জায়গা দিয়ে মাপ নিতে পারবো, তাহলে 10 দিয়ে ভাগ করবেন। যদি আপনার এমনও মনে হয় যে না আমি এটা 20টা পরিমাপ নিতে পারবো, তাহলে আপনি ওই 20 দিয়ে ভাগ দেন। তো আমরা এখানে উদাহরণের জন্য দেখাইলাম যে উদাহরণের জন্য আমরা 11টা ভাগ নিচ্ছি। 11টা ভাগ নিলে আমরা 10 ফিট পর পর নিব। তার মানে এখান থেকে ধরেন এইখান থেকে শুরু করলাম, একটা দুইটা তিনটা করে আমরা 11টা ভাগে ভাগ করলাম। এখন আপনি বলবেন যে ভাই ভাগ করার কারণটা কি? ভাগ করার কারণ একটাই, আমরা যে এই যে পরিমাপ গুলা নিব এগুলা আপনি শুধু আনুমানিক নিলে হবে না, বাস্তবে কিন্তু আপনাদের ওই ফিতাটা দিয়ে মাপতে হবে। সেটা লেজার মিটার হোক বা ফিট স্কয়ার হোক, মিটার হোক, আপনি এরকম যখন মাপলেন, দেখেন আমরা তাহলে কমন ডিস্টেন্স কত পাইলাম? 10। এখন আমাদের সূত্রটা কি দেখেন, এই d/3, মানে এই যে আমরা যে কমন দূরত্ব পাইছি এটাতে 3 ভাগ করলাম। এখন এই প্রথম অর্ডিনেটের লম্ব কিন্তু 0, দেখেন এটা এখানে আসে মিলে গেছে, এটা 0। শেষ অর্ডিনেটটাও আসে কিন্তু মিলে গেছে 0। সব জায়গায় যে 0 হবে এমন না, বাঁকাও থাকতে পারে। তো তাইলে আমাদের প্রথম দূরত্ব 0, শেষ দূরত্ব কিন্তু 0। তারপরে আমরা যেটা দিলাম সূত্রের 4, এই 4টা কিন্তু সূত্রের, এটা কিন্তু কোনো জায়গা থেকে আসে নাই। তো তারপরে যেটা বলতেছে আমরা এখন যেটা নিব জোড় সংখ্যা নিব। আমি যেটা বললাম যে কোথাও বেজোড় সংখ্যা নেওয়া হয়, কোথাও জোড় নেওয়া হয়, এখানে আমরা নিচ্ছি জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা কিভাবে? এই 0টা কিন্তু 1 নাম্বার ধরছি আমি, আমার এই সূত্রের জন্য 0টাকে 1 ধরছি। আর এই 4টাকে কিন্তু তাহলে আমাদের 2 নাম্বার আসতেছে, দেখেন 1 2। তো আমরা এখন জোড়গুলা নেই, তাহলে জোড় কত আসবে? এই যে 2 হলো, এটা হচ্ছে আমাদের 4, এটা হচ্ছে আমাদের 6, এটা হচ্ছে আমাদের তাহলে 8, এটা হচ্ছে আমাদের 10। তাহলে আমরা ওইগুলাই এখানে নিচ্ছি, দেখেন 4, এটার 4 ফিট, তারপরে 7 ফিট, 4 ফিট, 5 ফিট, 3 ফিট। তো তারপরে আবার দিলাম আমরা সূত্রের 2, তারপরে আবার দিলাম আমরা সূত্রের 2। তো তারপরে বেজোড় কোনটা আছে? এখন দেখেন 1 নাম্বার বেজোড়, কিন্তু 1 নাম্বার তো 0, আমরা প্রথমে নিয়ে নিছি 1 নাম্বারটা, তাহলে আমরা নিতে পারবো না। তো আমরা 3 নাম্বার নিব। কত? 3 নাম্বার হচ্ছে 5। 5 নাম্বার নিব, 5 নাম্বারের দৈর্ঘ্য হচ্ছে 6। তারপরে আমরা 7 নাম্বারের দৈর্ঘ্য নিতেছি 7, ওইটা আমরা যুক্ত করছি, দেখেন 5 6 7 4। তো এটা যদি আমরা টোটাল হিসাব করি, তো হিসাব করার পর আমরা যেটা পাচ্ছি, জাস্ট নর্মাল বাকি হিসাবটা আমরা করেই নিতে পারবো, জাস্ট মাত্র 435.33 স্কোয়ার ফিট। তার মানে এই সূত্রের আমরা যেটা বললাম একটাই সত্য থাকবে, যে আপনার কোঅর্ডিনেট গুলা বেজোড় হইতে হবে, জোড় হইলে হবে না। তো জোড় হইলে আমরা সহজ বুদ্ধি কি যেটা বলি, যদি কোনো কারণবশত জোড় হয়ে যায়, আপনি একটা বাদ দিবেন, লাস্টের একটাকে বাদ দিবেন, ওইটা বাদ দিয়ে বাকিটা পরিমাপ করবেন। আর শেষেরটা যায় জাস্ট আপনি ওই যে আমরা হাফ ইন্টু ভূমি উচ্চতা ত্রিভুজের যে সূত্রটা, ওইটা দিয়ে ক্ষেত্রফলটা বের করবেন, তাহলে দেখবেন যে আপনারটা হয়ে যাবে। তো এই নোটটা আমি দিয়ে দিব এখানে, আশা করি যারাই এতদিন দেখছেন তাদের কাজে আসবে, যে এতগুলা সূত্র আর মাথায় না নিয়ে। জি বলেন বলেন। বলতেছি ওই যে দেখালেন, ঠিক আছে, এই যে মনে করেন 4 6, এটাকে এই মানে ভূমি বরাবর থেকে ওই উচ্চতা বরাবর? না না, এটা হচ্ছে মানে আপনার জমিটা যেখান থেকে যায়, আপনি যেই 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 জায়গায় নিয়ে আপনি মাপটা দিচ্ছেন, দেখেন এটা 4 ফিট না। 1 নাম্বার কথা হচ্ছে, দেখেন জাস্ট একটু দেখি, 1 নাম্বারে হচ্ছে আপনি লম্ব বরাবর টানলেন, টানার পর আপনি নিজেই হিসাব করলেন যে কতটা ভাগে আপনি ভাগ করতে পারবেন বা কতটা আপনি দৈর্ঘ্য পরিমাপ করতে পারবেন। তো এটা আপনি যেখান থেকে টানবেন সোজাসুজি টানবেন, বাঁকা না, একদম সোজাসুজি। আমি বলতে চাই যে 4 ফিট 7, সমস্যা নাই। এইটা এই দূরত্ব কিন্তু মাঝখান থেকে না, এই দূরত্ব ভাই এখান থেকে পর্যন্ত, এটা কিন্তু মাঝখান পর্যন্ত না, এটা একদম টোটাল অর্ডিনেটের লম্বের দৈর্ঘ্যটা, মাঝ বরাবর কিন্তু না, এই টোটালটাতে এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসবে। এমন না যে আপনি মাঝখান থেকে নিলেন, মাঝখান থেকে না, টোটালটা
কথা বুঝছেন কিনা? আরো আরেকটু দেখাই, এই যে এইটা বুঝেন, এইটা আপনি ধরেন বাস্তবে এখান থেকে মাপটা নিবেন, এখান থেকে এই পর্যন্ত চলে আসবেন, শেষ পর্যন্ত, এখান থেকে একদম এই শেষ পর্যন্ত বাস্তবে এরকম করে পরিমাপ করতে হবে আপনাকে, এইরকম বাস্তবে। তাহলে আশা করি এখন আপনাদের মাথায় ঢুকতেছে। মাপটা কিন্তু আপনি মাঝ বরাবর নিলে হবে না, টোটাল এই পার থেকে ওই পার। আর আমরা যেটা ওই দেখাইছি এইরকম যে লম্বাটা নিলাম, এটাই এই কারণেই নিছি যাতে আমরা সমান দূরত্বে ভাগ করতে পারি, বুঝছেন কিনা? যাক, এই নোটটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে হয়তো আপনারা এখান থেকে যতগুলো সূত্র শিখছেন এই কয়েকটা দিয়ে কিন্তু কাজ সারাইতে পারবেন। এখন জাস্ট এটাও সংক্ষেপে বলে দিই কেমনে কাজ সারাবেন। এখন দেখেন যে এটা আমরা আয়তাকার বলছি, আয়তাকার যদি হয় এটা তো বুঝছেন যে দৈর্ঘ্য প্রস্থ, দৈর্ঘ্য এবং তার অপোজিট বাহু যদি ঠিক থাকে 90 ডিগ্রি থাকে, আমরা দৈর্ঘ্য গুণন প্রস্থ দিয়ে শেষ করে দিব। তো এখন এটা যদি না হয়, আমরা এবারে সূত্র বা বর্গমূলে নিলে 100% আসবে না। তো আমরা হেরনসের সূত্র প্রয়োগ করবো সরাসরি মাঝখানে দিয়ে, মাঝখানে একটা পরিমাপ করব হেরনসের সূত্র। তার মানে আমরা হয় আয়তক্ষেত্র, দেখেন আয়তক্ষেত্র দিয়ে কাজ করব, না হলে হেরন সূত্র, দুইটা আমাদের হয়ে গেছে। এখন হেরন সূত্র যায় না, এখানে একটা বাড়ি আছে, সাপোজ এখানে একটা বাড়ি আছে, তো বাড়ি আছে, আমরা যেটা করব আমাদের জন্য কোসাইন সূত্র আছে, অথবা আমরা সাইন এরিয়া রুল প্রয়োগ করব সরাসরি। ক্ষেত্রফলটাই জানে নিব কতটুকু, আর যদি আমাদের একান্ত জানতেই হয় কোনো কারণবশত এটা কতটুকু, তাইলে আমরা এই যে কোসাইন রুল, যেটা যেটা আজকে মিয়াজিবে শিখাইলো আপনাদের, এই কোসাইন রুলটা আমরা প্রয়োগ করব। দেখেন এখানে যদি এখানে আমাদের বাধা, এই এটা যদি আয়তক্ষেত্র না হয়, আমরা মাঝখান থেকে নিয়ে হেরনসের সূত্র প্রয়োগ করলাম, তো তাহলে আমাদের ক্ষেত্রফল চলে আসলো। আর আমরা যেটা বললাম, এখানে যদি বাধা থাকে, এখন বাধা আছে, আপনি হেরনসের সূত্রের কোনো প্রয়োগ করতে পারতেছেন না, তো আমরা যেটা করি সরাসরি এই যে আমরা এখানে কোনটা নির্ণয় করব। এখন কোন নির্ণয়ের অনেক প্রকার পদ্ধতি আছে, যেমন আপনি ডিজিটাল যন্ত্র দ্বারাও করতে পারেন, অথবা মিয়াজি ভাই যেমন বললো যে এখানে আপনি একটা সমকোণ তৈরি করে টেনের সূত্র দ্বারা করেন, অথবা আপনি যেটা করেন বাস্তবে এখান থেকে 5 ফিট বা 10 ফিট একটা পরিমাপ মাপেন, এখান থেকেও 5 ফিট বা 10 ফিট নেন, এটা যুক্ত করে দেন। যখন আপনি তিনটা বাহুর মান জানলেন, মিয়াজি ভাই যেমন বললাম, আমরা কোসাইনের সূত্রে যদি তিনটা বাহুর মান জানি, আমরা কিন্তু সেখান থেকে বের করতে পারবো। অথবা বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইলে অনেক অ্যাপস পাওয়া যায়, আপনি যদি ত্রিভুজে 3 বাহু দিয়ে দেন, সেটা কোণগুলাও দেখাবে যে কোন বাহুর কোণ কতটা। তো এটা দ্বারাও কিছু আমরা এটা, ডিভাইস আছে, জি জি, কিছু এটা ডিভাইস আছে শর্টকাটে নেওয়া যায়। হ্যাঁ, তো তার মানে আমরা এইটা কিন্তু সরাসরি পেয়ে তখন আমরা এটা করতে পারতেছি। আর আপনার যদি মনে হয় যে আমি এই বাহুটাও জানবো না, আমি সরাসরি ক্ষেত্রফল হইলে আমার যথেষ্ট, তো আপনি সাইনের সূত্র প্রয়োগ করেন, কোনটা আমরা জানি, হাফ এ বি সাইন সি, সরাসরি আপনি তো এটাও নিতে পারলেন, এটাও নিতে পারলেন, তো কোণের মানও জানলেন, তো তাইলে এটা দিলেন, তার মানে আমাদের মোটামুটি 4টা সূত্র শেষ। তা আরেকটু যদি বাঁকা জমি হয়, জাস্ট না, আমরা যদি, আপনি যদি কোনটা জানতে চান যে এখন আমার কোনটাও জানা লাগবে, আমার শুধু ক্ষেত্রফল দিয়ে হবে না, তো কোসাইনের সূত্রটা প্রয়োগ করেন, আপনার কাছে তো কোনটাও জানা হয়ে গেছে। যেটা মিয়াজি ভাই আজকে আপনাদের টেকনিকটা দিলেন যে কেমনে আপনি কোনটা টেনের মাধ্যমে একটা সমকোণ তৈরি করবেন, অথবা আমরা এখানে বললাম যে আপনি এদিকে হয় 10 ফিট নেন, এদিকে 10 ফিট নেন, এই দুইটাকে আপনি যুক্ত করে দেন, এই জাস্ট সরি, এখানে দেখাই, এদিকে আপনি 5 ফিট নিলেন, এদিকেও আপনি 10 ফিট নেন, এই দুইটাকে যুক্ত করেন। এখন আপনার কাছে তিনটা বাহুর মান জানা, ওই আপনি অ্যাপসে দিয়ে দেন, তারা বলে দিবে এই কোনটা কত। তো যখন আপনি এই কোণ ফাইলেন, তখন এই সূত্রে ফালাই দিলে কিন্তু আপনি সি এর মানটা পেয়ে যাচ্ছেন। তার মানে আমাদের মোটামুটি রাইট। 4টা সূত্র কিন্তু শেষ। এখন সর্বশেষ যদি আমরা আসি, এই যে সিম্পসন রুল যেটা বললাম, এটা খুব রেয়ার ক্ষেত্রে, বাঁকা জমির ক্ষেত্রে আমরা পাবো। যদি এরকম পাই, আমরা ওই D/3 প্রথম অর্ডিনেট প্লাস শেষ অর্ডিনেট প্লাস সূত্রের 4 বেজোট গুলা দিব, তারপরে জোট গুলা দিব, অথবা জোট দেন আর বেজোট দেন, ক্ষেত্রফল দিন শেষে কিন্তু সমানই আসবে। তো মোটামুটি এই 6টা সূত্র যদি আপনারা সবসময় প্র্যাকটিস করেন, তাহলে কিন্তু আশা করি বাংলাদেশের মানচিত্রে আর এমন কোনো জায়গা নাই। ও তারপর আরেকটা বাদ গেছে, জাস্ট ওইটা একটু দেখাই দিই, ওই বৃত্তাবাসের যেটা, ওইটাও বলে দিই, না হলে আবার বলবেন যে ভাই বললেন না। এই যে যেগুলা নদীর পাড়ের বাঁকা জমি বা একটু গোলাকার, বাস্তবে কিন্তু যে আমাদের খুব কমই কুয়া আছে একদম যে 100% বৃত্তাকার, এরকম জমি কিন্তু নাই। তো এই যে এরকম বাঁকা জমিগুলো মাপার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে এরকম একটা লম্ব টানলেন, তারপর এখানে দেখেন যে আসলে কোনখান দিয়ে সবচেয়ে বড় দৈর্ঘ্য যাচ্ছে। তো তাহলে আমরা একটা পাইলাম বড় অয়েল পাইলাম এদিকে, আর একটা পাইলাম ছোট অয়েল। তো এমনি নর্মাল সূত্র যেটা বলে যে বড় অয়েলটা ভাগ দিব 2 দিয়ে, ছোট অয়েলটা ভাগ দিব 2 দিয়ে, আর আমাদের পাইয়ের মান যেটা পাই আছে সূত্রের। তবে এটাকে মনে রাখার আরো সুবিধা করার জন্য এই পাইটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ দেই, আমরা এটা পাবো 0.7854। তো এটাকে সরাসরি বড় দৈর্ঘ্য ছোট দৈর্ঘ্যের সাথে গুণন করলে কিন্তু আমরা এই যে ক্ষেত্রফলটা পেয়ে যাব।
তো আশা করি এই 6টা সূত্র আপনারা সবসময় প্রয়োজনে আপনি এগুলা নিজে, এগুলা এই নোট থেকে না, আপনি নিজে হাতে লিখবেন, লিখে আপনার টেবিলের সামনে রাখে দিবেন। বাংলাদেশের মানচিত্রে আশা করি আর এমন কোনো জায়গা পাবেন না যে এগুলার বাইরে যাবে, এগুলার বাইরে যাওয়ারই কথা না। আপনি একাধিক সূত্র আছে, আমরা যেমন আপনাদেরকে 14টার মতো দেখাইছি, আরো 5-6টা সূত্র আছে। যেমন গ্রাফসের সূত্র বললাম, ওইটা খুব অ্যাডভান্স লেভেলের, ওইটা আমাদের দরকার নাই। তো অযথা, যেহেতু আমাদের কোর্সটাও কম সময়ের, অযথা তো লম্বা ছোটা তো আর সময় নষ্ট করে লাভ নাই। জি সুকান্ত ভাই, আর কিছু বলবেন? সুকান্ত ভাই কি শুনতেছেন? জি, গণিত সমাধান বলেন। হ্যালো। জি বলেন ভাই, জি শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আজিম ভাই, অনেকদিন পর এড হইতে পারলাম। এখানে নেটওয়ার্কের অবস্থা খুব দুর্বল। আচ্ছা, রেকর্ডিং পাওয়া যাবেন, সমস্যা নেই, বলেন। আমার মনে করেন এই যে এতগুলো ক্লাসের মধ্যে এটাই মনে হয় ফার্স্ট আমি অ্যাটেন্ড করতে পারলাম আর কি। আর আছেন যে কোন অবস্থা জেলায়? ভাই, আমি চট্টগ্রাম জেলায় ভাই। জি ভাই। এই যে মানে কি এক অবস্থা নেটের। আচ্ছা যাই হোক, আমার প্রশ্ন ছিল ভাই একটা, ওই যে মনে করেন সীমানা নির্ধারণের ক্ষেত্রে, ঠিক আছে, আমি আসলে আমার আব্বু সার্ভেয়র, ওনার সাথে আমি এখন প্র্যাকটিস করতেছি আর কি, বুঝেন না? তো এখন গেলে দেখি এই যে মনে করেন এই ফিট স্কেলে এই মনে করেন আরেকজন আমি আসলে 2 ফুট 1 ফুটের একটা ব্যবধান থেকে যায়। এটা 100% অ্যাকুরেট এর কোনো ডিজিটাল মাপ আছে কিনা? না না, আসল কথা হয়েছে কি, অনেক ক্ষেত্রে একটা কথা বলি ভাই, আমিনদের একটা ধর্মই হচ্ছে, বলছেন কিনা, একটু ভেজাল রাখে আসা। আপনি একটু ভেজাল রাখে আসলে আরেকজন আসবে, আরেকজন আসলে আরেকজন আসবে। তো এই জন্য না আমরা আসলে বলি, আপনাদের জন্য বলি, আপনি ড্রয়িং করে নেন। দেখেন, আপনি যখন আমিনের কাছ থেকে নকশাটা করে নিবেন, তখন কিন্তু আমিন বলতে পারবে না, বা অন্য আমিন দেখলে আপনি তাকে চ্যালেঞ্জ করতে পারবেন, বুঝছেন কিনা। না না, তো এই আমি জন্য আমি জি আমি একটা কথা বলি শোনেন। এই যে আমার আব্বু কাজ করতেছে মিনিমাম 25 থেকে 26 বছর ধরে, জি আমিন আর দলিল লেখকের। তো জি। এখন দেখি কি, উনি তো অনেক দক্ষ, তো উনি যদি 120 বলে, অনেকে এসে বলে 122, তা আবার বলে কি 100টা। আসলে আমি অ্যাকুরেট মাপটা কখন পাবো, মানে কোনো আছে কিনা? অটোক্যাডে শুনলাম পাওয়া যায়, আসলে কি না না, পাওয়া এক্ষেত্রে যায়? ওরা মেয়াজিবে উত্তর দিবে তার আগে একটা কথা বলি, আপনি কি শুধু নকশা মাপে যদি হিসাব করেন 1-2 ফিট এদিক ওদিক হবেই, কারণ চোখের দৃষ্টি এক একজনের এক এক রকম। কিন্তু বাস্তবে ফিট, যদি ওই বাস্তবে মাঠের জমি মাপার ক্ষেত্রে 2 ফিট এত বড় ব্যবধান হওয়ার কথা না। যদি নকশার উপর শুধু ভিত্তি করেন তাইলে ব্যবধান হবে। জি মিয়াজি ভাই, যদি না না, কিছু অ্যাড করতে চান। জি ধন্যবাদ। হ্যাঁ, আজিম ভাই আপনি যেটা বলছেন আসলে এটাই একুরেট, কারণ আপনি গুনিয়া দিয়ে বা নকশার উপর যখন আপনি পরিমাপ করবেন তখন 2-1 ইঞ্চি এদিক সেদিক হবেই, কেউ কিছু করার নাই। আপনি যেরকম ভালো দেখবেন হয়তো আমি সেরকম ভালো দেখি না, অথবা আমি যে অ্যাঙ্গেল থেকে গুনিয়াটা ধরলাম আপনি হয়তো সেই অ্যাঙ্গেল থেকে ধরেন নাই। তবে একটা বিষয় কি, ওই যে ডায়াগোনাল গান্টার স্কেল, সেটা পিতলের হোক বা স্বচ্ছ হোক, এই ডায়াগোনাল গান্টার দিয়ে যদি আপনি মেজারমেন্ট করেন সেক্ষেত্রে 1 লিঙ্ক 2 লিঙ্ক পর্যন্ত আপনি অ্যাকুরেট রেজাল্টটা পাবেন। কিন্তু অন্যান্য গুণিয়ের ক্ষেত্রে আপনি যখন হিসাব করেন 10 ঘর 10 ঘর করে হিসাব করতে হয়, অনুমান করে হয়তো 5 ঘর পর্যন্ত আপনি সেপারেট করতে পারবেন। কিন্তু এই যে গুণিয়ে এই ডায়াগোনাল গান্টার স্কেল গুলা, এগুলাতে কিন্তু আপনি 1 লিঙ্ক 2 লিঙ্ক পর্যন্ত সিঙ্গেল হিসাব করতে পারবেন। তো এটা গেল একটা বিষয়। আর আপনি যদি দূরত্বর দিক থেকে চিন্তা করেন তাহলে আমি যন্ত্রপাতি পরিচয়ের মধ্যে প্রথম ক্লাসে দেখাইছিলাম, সেখানে কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনারটাই নিখুঁত হবে, আপনাকে কেউ চ্যালেঞ্জ দিতে পারবে না, তাহলে আমার সাজেশন হলো আপনাকে একটা টোটাল স্টেশন নিয়ে ফেলেন। টোটাল স্টেশন নিয়ে আপনি ভালো করে প্র্যাকটিস করেন, ভালো করে শিখে নেন, তাহলে এই হলো কেউ আপনাকে চ্যালেঞ্জ দেওয়ার মতো লোক পাবেন না। যদি চ্যালেঞ্জ করে কেউ, টোটাল স্টেশনের সামনে আনি তারে দাঁড় আচ্ছা, করায় দিবেন। আচ্ছা মেয়াজি আমি ভাই শেষ আমার একটা করি, শেষ করলে আপনি আবার বলেন। আরেকটা অপশন হচ্ছে আপনি লেজার লাইট দিয়েও আপনি কিন্তু 100% একুরেট করে মাপতে পারবেন। তবে লেজার লাইট গুলার একটা লিমিটেশন আছে, আপনি কড়া সূর্যের আলোতে কিন্তু লেজার লাইট গুলা আপনি বেশি দূরে কিন্তু টার্গেট করতে পারবেন না, যেটা সত্য কথা। কিন্তু লেজার লাইটে যে মেজারমেন্টটা দিবে সেটা কিন্তু 100-এর মধ্যে 200 একবারে শিওর থাকতে পারেন যে লেজার লাইটের মেজারমেন্টটা 100% ওকে। এখন আপনাকে দুটা বিষয় জানাইলাম, একটা নকশার মধ্যে মাপলে অবশ্যই আপনাকে ডায়াগোনাল কান্টার স্কেল দিয়ে মাপতে হবে, আর যদি মাঠে মাপেন সেটা আপনাকে মাপতে হবে লেজার লাইট অথবা
আপনার টোটাল স্টেশন দিয়ে। এবার এই দুটা বিষয় গেছে। আচ্ছা, কি বলতে চাচ্ছিলেন বলেন। আচ্ছা, ওই যে অটোক্যাডে এটা এই মাপগুলো কি অ্যাকুরেট হয় কিনা এটা হ্যাঁ, জানতে চাই। অটোকেটে মাপগুলা 100% অ্যাকুরেট, তবে কিছু সত্য আছে। আপনি ওই যে নকশাটা আপনাকে সঠিক রেজলিউশনে স্ক্যানিং করতে হবে, এবং আপনি না আমি অটোকেটে যখন নিয়ে যাবেন তখন আপনাকে অটোকেটের এই কিছু মান আছে, ঠিক আছে? যেমন আপনি কত ইঞ্চিতে 1 মাইল, এই জিনিসটা আপনাকে 100 ক্লিয়ার জানতে হবে, এবং কত ইঞ্চিতে কনভার্ট করলে কত ইঞ্চি হয়। যেমন 16 ইঞ্চি সমান 1 মাইল স্কেলের নকশার মান দিতে হবে অটোক্যাডে 3960। তাহলে আপনার যদি এরকম 80 ইঞ্চি থাকে তাহলে তার মান কত, আগে মানগুলো জানতে হবে, তারপর ইনপুট দিতে হবে, আচ্ছা তাহলে আমি আপনি ওই accurate পাবেন। হ্যাঁ আমি ওই নকশাটা মনে করেন ওই ওখান থেকে জরিপ অধিদপ্তর থেকে একজন ওই